ওকে। ভিডিওটা একটু অফ করে দিলে ভালো হয়। ভিডিও। ওকে, আমি শেয়ার দিচ্ছি আপনাদেরকে। ওকে, আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে কিনা ভাইয়া? কাইন্ডলি একটু আমাকে কনফার্ম করে যে স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা। জি ভাই, দেখা যাইতেছে। জি ভাইয়া, দেখা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তো বাংলাদেশ সাইবার ইনস্টিটিউটের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা কষ্ট করে সময় নিয়ে আসলে আমাদের এই সেশনে জয়েন করছে। তো আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশন যদি প্রয়োজন হয়, আমরা আমাদের ফেসবুক লিংক দেওয়া আছে, ওয়েবসাইট দেওয়া আছে, মোবাইল নাম্বার দেওয়া আছে। আপনারা এখানে যে কোনো সময় এর মাধ্যমে আমাদের সাথে কমিউনিকেট করতে পারবেন। ওকে। তো আজকে আমি শেখ তরিকুল ইসলাম, আমি সিইএইচ আইএসও 27001 লিড অডিটর, সিসি আরআইসিই আরআইসিএসএ এমসিএস সার্টিফাইড। আমি সাইবার এবং ব্যাংকিং সিকিউরিটি স্পেশালিস্ট, বর্তমানে একটি ব্যাংকে আছি। এটা আমার সামারাইজ। এবং যদি আমি ইন ডিটেলসে বলি যে আমি বর্তমানে একটি ব্যাংকে সাইবার সিকিউরিটি প্রফেশনাল হিসেবে কাজ করছি। আমার মোর দ্যান 7 ইয়ার্স এক্সপিরিয়েন্স আইটি এবং সাইবার সিকিউরিটির উপরে। আমি ব্যাংক, ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠান, কর্পোরেট প্রতিষ্ঠানগুলোতে আসলে আমার অফেন্সিভ সিকিউরিটি বলেন, ভিএপিটি, ডি ল্যাকিং নিয়ে আসলে প্রজেক্ট করা হয়েছে। আর ট্রেনার হিসেবে আমি আইসিটি ডিভিশনের ওয়ার্ল্ড ব্যাংক ফান্ডেড এস প্রজেক্টে আমি ট্রেনিং করাচ্ছি, পাশাপাশি পাশাপাশি অন্য জায়গায় ট্রেনিং করাই। তো আর প্লাস যদি বলি, আমি ব্র্যাক আইটি, ব্র্যাক ইউনিভার্সিটি, ইআইসি, ন্যাশনাল ব্যাংক এবং বর্তমানে একটা ইসলামী ব্যাংকে আছি। ওকে। তো আমি যদি এখন সেমিনার টপিকস নিয়ে ডিসকাস করি, তো আমরা কয়েকটা পয়েন্টে এখানে সেমিনারটা আমরা করব, কন্ডাক্ট করব। তার মধ্যে হলো সাইবার সিকিউরিটি ওভারভিউ এবং ক্যারিয়ার গাইডলাইন থাকবে, কোর্স ওভারভিউ থাকবে, অর্থাৎ এই কোর্সের মধ্যে আমরা কি কি আসলে শিখতে পারবো বা জানবো। তারপরে লাইভ লিনাক্স সার্ভার হ্যাকিং, একটা লিনাক্স সার্ভার হ্যাকিং আমরা প্র্যাকটিক্যাল দেখবো। এটা খুব ইন্টারেস্টিং একটা সেশন হবে, প্র্যাকটিক্যাল সেশনটা, যেখানে একটা লিনাক্স সার্ভারে আমরা কোনো কিছুই জানবো না, আইপি অ্যাড্রেস থেকে শুরু করে কোনো কিছুই জানবো না, বাট আমরা এ টু জেড হ্যাক করে দেখবো। ইনফরমেশন গ্যাদারিং থেকে শুরু করে আমরা রুট অ্যাক্সেস পর্যন্ত সব কিছু আমরা দেখবো। তো কোর্স ওভারভিউ থাকবে এবং কোশ্চেন অ্যান্সার সেশনটা থাকবে। আমরা কোশ্চেন আর অ্যান্সার সেশনটা আমরা লাস্টের দিকে রাখবো, একদম শেষ পর্যায়ে। আমরা ওই টাইমে কোশ্চেনগুলো নিব, এর আগে নিব না। তা না হলে ইকুয়েশন সৃষ্টি হতে পারে। এই জন্য যে আপনারা শেষ পর্যন্ত থাকবেন এবং যে কোনো ধরনের কোশ্চেন, সাইবার সিকিউরিটি, আইটি অর্থাৎ কেরিয়ার রিলেটেড যে কোনো কোশ্চেন আপনারা করতে পারবেন, ইনশাল্লাহ অ্যান্সার দেওয়ার ট্রাই করব। তো হোয়াট ইজ সাইবার সিকিউরিটি? যেহেতু আমরা সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করব ইন ফিউচারে, তো আমরা শিখতে যাচ্ছি সাইবার সিকিউরিটি জিনিসটা কি বা কিভাবে কাজ করে ওভারঅল সবকিছু। তো এই জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের এটা সম্পর্কে একটু আইডিয়া থাকা দরকার, থিওরিক্যাল একটা আইডিয়া থাকা দরকার। এই জন্য আমি প্র্যাকটিক্যাল সেশনে যাওয়ার আগে আমরা থিওরিক্যাল একটা সেশন নিব আর কি, যেটা আমরা এই স্লাইড থেকে আমরা ডিসকাস করব। তো সাইবার সিকিউরিটি হলো একটা প্র্যাকটিস বলা যায়, যেটা কি করে আমাদের যে আইটি সিস্টেমটা থাকবে, আইটি সিস্টেমের মধ্যে কি থাকতে পারে, এটা কম্পিউটার সিস্টেম থাকতে পারে, নেটওয়ার্কিং সিস্টেম, তারপরে সার্ভার, অ্যাপ্লিকেশন, ডাটাবেস, অনেক কিছু থাকতে পারে, সিকিউরিটি সলিউশন ডিভাইসগুলো থাকতে পারে। এগুলো কি করতে পারে, এগুলো কোন হ্যাকারের হাত থেকে প্রোটেক্ট করার জন্য, অথবা যে কোনো ধরনের সাইবার অ্যাটাক থেকে প্রোটেক্ট করার জন্য, অথবা যে কোনো ড্যামেজ হোক, ডাটা চুরি হোক, এগুলো থেকে প্রোটেক্ট করার জন্য আসলে সাইবার সিকিউরিটি ইনশিওর করতে হয়। তো এটা খুবই এসেনশিয়াল বলবো না আমি, খুব মানে মাস্ট বি দিতে হবে আর কি। আদারওয়াইজ আপনার সিস্টেম বা আপনার বিজনেসটা আপনি কন্টিনিউ করতে পারবেন না, কারণ যে পরিমাণ সাইবার অ্যাটাক হচ্ছে আহ, আমাদের ইন্ডাস্ট্রিতে। তো এর জন্য আপনাকে সাইবার সিকিউরিটি যদি প্রপারলি না দিতে পারেন, তাহলে আপনার বিজনেসটা টেম্পোরারি ডাউন হতে পারে, অথবা লাইফ টাইমের জন্য ডাউন হতে পারে। এটা এই জন্য আমাদের সিকিউরিটিটা খুবই ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে আমাদের মাঝে। আর এখন বর্তমান আইটি, গার্মেন্টস সেক্টর থেকে শুরু করে ব্যাংকিং সেক্টর পর্যন্ত সব জায়গায় কিন্তু এখন আইটি বা ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে তাদের ইন্টারনাল যে নেটওয়ার্কিং সিস্টেমটা আছে, পাশাপাশি কাস্টমার ফেসিং যে সার্ভিসগুলো আছে, সব কিছুই আসলে ডিজিটাল প্ল্যাটফর্ম বা আইটি সিস্টেমের উপর চলে। তো আইটি সিস্টেমের উপর চলার কারণে বিভিন্ন ধরনের অ্যাটাক হতে পারে, কি হচ্ছে ডে বাই ডে। তো এই জন্য এখানে আমার সিকিউরিটি আমাকে অবশ্যই দিতে হবে। সিকিউরিটি দিতে গেলে আমাদের অবশ্যই সাইবার সিকিউরিটি এক্সপার্ট বা রিসোর্স দরকার, যেটা বর্তমানে বাংলাদেশ
হোক আর দেশের বাইরে হোক, এখন অনেক ধরনের অনেক গ্যাপ আছে। এই জন্য সাইবার সিকিউরিটি এক্সপার্ট তৈরি করতে হবে। তো এইটা আমাদের যে সেশনটা থাকবে, এখান থেকে আপনি আরো জানতে পারবেন আসলে আমার কি করতে হবে সাইবার সিকিউরিটিতে কাজ করতে গেলে, বা সাইবার সিকিউরিটিতে জব পেতে গেলে, বা কেরিয়ার করতে গেলে আমাকে কিভাবে কাজ করতে হবে। মানে বেসিক থেকে শুরু করে, বিগিনার থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত সব একটা গাইডলাইন পাবেন। আরেকটা জিনিস হলো, সাইবার সিকিউরিটির তিনটে প্রিন্সিপাল আছে, যেটার উপর ভিত্তি করে সাইবার সিকিউরিটিটা আসলে দাঁড় করানো হয়, যেটাকে সিআইএ মডেল বা ট্র্যাড বলা হয়। কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি, অ্যাভেলেবিলিটি। কনফিডেন্সিয়ালিটি হলো যে আপনার যে কনফিডেন্সিয়াল ডকুমেন্ট থাকবে, সার্ভার, ডাটাবেস, অ্যাপ্লিকেশন, নেটওয়ার্কিং ডিভাইস, এগুলা যাতে খুব খুব কনফিডেন্সিয়াল ভাবে রাখা যায়, যাতে আনঅথরাইজ কেউ যেন এটাকে অ্যাক্সেস করতে না পারে, এটা ইনশিওর করতে হবে। ইন্টিগ্রিটিটা হলো আপনার যে ডাটা থাকবে, ইনফরমেশন থাকবে, এটা যেন অ্যাকুরেট এবং কারেক্ট থাকে, কোনোভাবেই যেন কোনো হ্যাকার বা আনঅথরাইজড ভাবে কেউ অ্যাক্সেস করে এটাকে অল্টার না করতে পারে, মডিফাই না করতে পারে। ওকে। অ্যাভেলেবিলিটিটা হলো যে আপনি কাস্টমারকে যে সার্ভিসটা দিচ্ছেন, কাস্টমার যেন তার প্রয়োজন অনুযায়ী যে কোনো টাইমে সে অ্যাক্সেস করে তার সার্ভিসগুলো নিতে পারে। যেমন আমরা ব্যাংকের ক্ষেত্রে যদি বলি, ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং বা অনলাইন ব্যাংকিং বা ডিজিটাল ব্যাংকিং যেটা বলি আমরা, আমরা ব্যাংক কি করছে, 24 আওয়ার্স আমাদেরকে ইউজ করতে দিয়েছে, কমিটমেন্ট করছে 24 আওয়ার্স, যে কোনো টাইমে আপনি এটাকে অ্যাক্সেস করে ব্যাংকিং অ্যাক্টিভিটিসগুলো করতে পারবেন। তো এখন যদি আপনি যখনই রাত 3টের সময় কিন্তু ব্যাংকিং অ্যাক্টিভিটিস করতে পারবেন, ব্যাংকে না যেয়ে ট্রানজেকশন করতে পারবেন, পেমেন্ট করতে পারবেন, রিসার্চ করতে পারবেন, অনেক কিছু করতে পারবেন। তো এখন যদি দেখেন যে কোনো যখন আপনি অ্যাক্টিভিটিসগুলো করতে যাচ্ছেন, দেখেন যে আপনি সার্ভার 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 ডাউন, ওটিপি আসতেছে না, অনেক ধরনের প্রবলেম ফেস করতেছেন, তাহলে কি এর অ্যাভেলেবিলিটি কিন্তু ইনশিওর হলো না। তো ব্যাংক বা যে কোনো প্রতিষ্ঠান তার এই অ্যাভেলেবিলিটি ইনশিওর করার জন্য সাইবার সিকিউরিটি প্র্যাকটিসগুলো করে থাকে। আদারওয়াইজ কিন্তু ডিডোস অ্যাটাক হোক বা যে কোনো ধরনের অ্যাটাকের মাধ্যমে আসলে সার্ভিস ইন্টারাপ্ট করে দিতে পারে। এটা এটা আমাদের খেয়াল রাখতে হবে আর কি। তো আমরা সাইবার সিকিউরিটি আসলে কোন কোন জায়গায় বা অ্যাডভান্টেজটা কি হতে পারে সেটা একটু জানি। প্রোটেকশন অফ ইয়ার বিজনেস, আপনার যে বিজনেসটা আছে এটা প্রোটেক্ট করে। ইনক্রিজড প্রোডাক্টিভিটি, আপনার প্রোডাক্টিভিটিটাকে বৃদ্ধি করে, ইনক্রিজ করে, যাতে কোনো অ্যাটাক হওয়ার ফলে প্রোডাক্টিভিটিটা কিন্তু ইন্টারাপ্ট হতে পারে বা ড্যামেজ হতে পারে, এর ফলে প্রোডাক্টিভিটি কমে যেতে পারে। সাইবার সিকিউরিটি প্রপারলি দিতে পারেন, তাহলে প্রোডাক্টিভিটিটা ইনক্রিজ হতে পারে, হবে আর কি, কোনো ইন্টারাপশন ছাড়া। তো কাস্টমারের কনফিডেন্স, আপনি যদি কাস্টমারকে যদি বলতে পারেন যে না আমার সিস্টেম 100% সিকিউর বা প্রপারলি সিকিউর, তো আপনাদের কোনো টেনশন নাই, সেক্ষেত্রে কাস্টমার কিন্তু কনফিডেন্স পাবে। তো কোনো ব্যাংকে যদি, আপনার কোনো একটা ব্যাংকে অ্যাকাউন্ট আছে, সেই ব্যাংকে যদি সাইবার হামলা হয়, তাহলে আপনি কিন্তু কনফিডেন্সটা হারাবেন ওই ব্যাংকের উপর থেকে, কারণ আপনার ব্যাংকে টাকা আছে। তো হ্যাকার যদি অ্যাটাক করে টাকা পয়সা নিয়ে যায়, তাহলে কাস্টমারের টাকা চলে যাবে। তো কাস্টমার এই ভয়তে থাকে। এই জন্য কাস্টমারকে যদি কনফিডেন্স রাখতে চান, আপনার ক্লায়েন্ট ধরে রাখতে চান, তাহলে অবশ্যই কিন্তু আপনাকে সাইবার সিকিউরিটি ইনশিওর করতে হবে। স্টপস ইওর ওয়েবসাইট ফ্রম ক্র্যাশিং, অ্যান্ড ম্যাক্সিমাম ওয়েবসাইটের মাধ্যমে সার্ভিস প্রোভাইড করে, ওয়েবসাইটে লিঙ্ক প্রোভাইড করে। তো ওয়েবসাইটে যদি কোনোভাবে ক্র্যাশ করে, সেক্ষেত্রে কিন্তু আপনার সার্ভিস ইন্টারাপ্ট হতে পারে। এই জন্য আপনাকে কি করতে হবে, ওয়েবসাইটটাও প্রপারলি সিকিউর করতে হবে। প্রোটেকশন ফর ইওর কাস্টমার্স অর ক্লায়েন্টস, আপনার কাস্টমার ক্লায়েন্টসদেরকে প্রপারলি সিকিউর করতে হবে, তাদের যে টাকা পয়সা রাখা আছে, তাদের যে ডাটা রাখা আছে, এগুলো যেন প্রপারলি মানে থাকে, কনফিডেন্সিয়াল ভাবে থাকে আর কি, কোনোভাবে ডিসক্লোজ না হয়, হ্যাকিং এর শিকার না হয়। ঠিক আছে, কারণ একটা ব্যাংকের কাছে কাস্টমারের টাকা থাকে না শুধু, কাস্টমারের ডাটা বা ইনফরমেশনও কিন্তু থাকে, যেটাকে কাস্টমার ডেটা বলে। তারপর ফাইন্যান্সিয়াল ডেটা থাকে, কার্ড ডাটা থাকে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা ব্যাংকিং ইনফরমেশন, অনেক কিছুই থাকে, যেগুলো হ্যাকার কাছে গেলে অনেক ক্ষতি হতে পারে। তো একটা ব্যাংকে অ্যাটাক হলে শুধু কাস্টমার ক্ষতিগ্রস্ত হয় না, এটা দেশের উপর একটা ইফেক্ট পড়ে। এই জন্য আমাদেরকে সিকিউরিটিটা খুব প্রায়োরিটি দিতে হবে। তো অনেক ধরনের হ্যাকার আছে, আমি এখানে কয়েকটা হ্যাকারের নাম বলে দিচ্ছি। ব্ল্যাক হ্যাট হ্যাকার, এটা হলো খারাপ হ্যাকার। আমরা যে হ্যাকারকে নিয়ে ভয় পাই, সে হ্যাকার হলো ব্ল্যাক ব্ল্যাক হ্যাট হ্যাকার, যারা কি করে আমাদের সিস্টেমটাকে ড্যামেজ করে, অথবা র্যানসমওয়্যার অ্যাটাক করে, ম্যালওয়্যার অ্যাটাক করে, বা আমাদের ডাটাগুলো চুরি করে নিয়ে যায়, আমাদের সার্ভিসগুলো ইন্টারাপ্ট করে ফেলে, এটাকে বলা হয় ব্ল্যাক হ্যাট হ্যাকার। আর গ্রে হ্যাট হ্যাকার হলো, এ আসলে শখের বসে অ্যাটাকটা করে, সে খারাপও করতে পারে, ভালোও করতে পারে। এরা আস্তে আস্তে আমরা জানবেন। হোয়াইট হ্যাট হ্যাকার হলো ইথিক্যাল হ্যাকার, অর্থাৎ আমি আপনি যে হ্যাকার হব, সে ইথিক্যাল হ্যাকার। এটার আরেকটা নাম হলো হোয়াইট হ্যাট হ্যাকার। আর সুইসাইড হ্যাকার হলো এমন হ্যাকার যারা কোনো কিছু চিন্তা ভাবনা করে না, সে অ্যাটাক করতেছে, হ্যাক করতেছে, এর বিনিময়ে যে এর জন্য যে তার পানিশমেন্ট হবে বা জেল জরিমানা হবে, কোনো কেয়ার করে না। এই জন্য এদেরকে সুইসাইড হ্যাকার বলা হয়। আর অনেক ধরনের হ্যাকার আছে, যেগুলো আমরা ডিটেলসে পরবর্তীতে জানবো। মোটিভস বিহাইন্ড
সাইবার ক্রাইম প্রত্যেকটা জিনিসের কিন্তু মোটিভ থাকে। আপনি আজকে জয়েন করছেন কিছু একটা নলেজ নেওয়ার জন্য, লার্ন করার জন্য, এটা অনকনসার্ন মোটিভ আর কি। তো সাইবার ক্রাইম ঘটানোর পিছনেও কিন্তু কিছু মোটিভ থাকে। তো এই মোটিভটাও কিন্তু আমাদের জানতে হবে যে কি কি কারণে সাইবার ক্রাইম হয়, সাইবার অ্যাটাক হয়। তো এগুলো না জানলে তো আপনি সিকিউরিটি বা প্রোটেকশন দিতে পারবেন না। ওকে। তো তার মধ্যে একটা হলো ডিসরাপ্টিং বিজনেস কন্টিনিউটি। আপনার বিজনেস যেটা আছে এটা যাতে কোনোভাবে ইন্টারাপ্ট না হয়, এই জন্য আপনাকে এটার কারণে কিন্তু সাইবার ক্রাইম ঘটে থাকে। ইনফরমেশন থেফট বা ডাটা ম্যানিপুলেট করার জন্য হতে পারে। রিলিজিয়াস পলিটিক্যাল প্রোপাগান্ডা ছড়ানোর জন্য হতে পারে, যেটা আমাদের দেশে আমরা ফেস করতেছি, যে আমাদের পলিটিক্যাল বিভিন্ন প্রোপাগান্ডা ছড়াচ্ছে বা রিলিজিয়াস প্রোপাগান্ডা ছড়াচ্ছে, এটা হলো অনেক কাইন্ডস অফ মোটিভ। তার ভয়ভীতি দেখানোর জন্য, বা আপনাকে ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার যেটা আছে, আইটি সিস্টেম যেটা আছে, এটার সার্ভিসটা বা ডাটা সেন্টার কোনোভাবে ডাউন করে দেওয়া যায় কিনা। ডাউন করে দিলে কি হবে, আপনার কম্পিটিটর যে আছে সে কিন্তু আপনার কাস্টমার বা ক্লায়েন্টগুলো নিয়ে নিতে পারে। তো ড্যামেজিং রেপুটেশন অফ দ্য টার্গেট, এটা খুবই আসলে যে কোনো অ্যাটাক হলেই রেপুটেশন নষ্ট হয়ে যেতে পারে। তো আপনার কোনো একটা ব্যাংকে যদি সাইবার হামলা হয়, সে ব্যাংকের রেপুটেশন নষ্ট হয়ে যাবে। তখন ব্যাংকের রেপুটেশন নষ্ট হলে কি হবে, ব্যাংকের উপর থেকে মানুষের আস্থা উঠে যাবে যে ওই ব্যাংকে সাইবার অ্যাটাক হয়। এর ফলে কি হয়, আপনার রেপুটেশন নষ্ট হয়ে যায়, কাস্টমার হারায়, ফাইন্যান্সিয়াল ভাবে সে প্রবলেম পড়ে। যেটা পরবর্তীতে আমি রাখছি, দেখেন, ফাইন্যান্সিয়াল লস টু দা টার্গেট। যে কোনো অ্যাটাকের পিছনে একটা ফাইন্যান্সিয়াল লস থাকেই, এটাও একটা কারণ। আচ্ছা, ড্যামেজিং প্রোটেকশন, এটা তো বললাম। ডিমান্ডিং র্যানসম। তো অনেক সময় র্যানসমওয়্যার অ্যাটাক করা হয়। এই র্যানসমওয়্যার অ্যাটাক করার ফলে হ্যাকার কি করে, র্যানসম দাবি করে টাকা পয়সা অনেক কিছু দাবি করতে পারে। তো এটা বিনিময়ে আপনাকে ওটাকে আবার রিকভারি করে দেবে। তো অ্যাচিভিং স্টেটস মিলিটারি অবজেক্টিভস। তো স্টেট বা একটা রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ সেক্টর আছে, যেমন গোয়েন্দা সংস্থা আছে, ডিফেন্স সেক্টর আছে, বা গভর্নমেন্টে অনেক গুরুত্বপূর্ণ জায়গা আছে, যে জায়গাগুলো ডাটাগুলো চুরি করার জন্য সবসময় অন্য দেশ বা বিভিন্ন হ্যাকার পেতে থাকে। তো এই কারণে কিন্তু সাইবার ক্রাইম হয়। তো আরেকটা জিনিস হলো, তা আমরা সবসময় মনে করি যে আমাদের শুধু আসলে ব্যাংকে সাইবার অ্যাটাক হয়, আর কোথাও হয় না, এটা আমরা মনে করি আর কি। তো শুধু ব্যাংকে না, এটা গার্মেন্টস সেক্টরেও সাইবার অ্যাটাক হতে পারে আর কি। তো আমার একজনে একবার নক দিছিল, সে গার্মেন্টসে জব করে এইচআরে। তো তাদের ওইখানে একবার র্যানসমওয়্যার অ্যাটাক করছে। র্যানসমওয়্যার অ্যাটাক করার ফলে কি হচ্ছে, তার তাদের যে ডিভাইসগুলো আছে, কম্পিউটার বা যেগুলো আছে, এগুলোর ডাটা সব ইনক্রিপ্ট হয়ে গেছে। এর ফলে কোনো ডাটা আর সে অ্যাক্সেস করতে পারতেছে না। তো এখন এই স্যারের কম্পিউটারের ডাটাগুলো এনক্রিপ্ট হয়ে গেছে। তো এর কারণে কি হচ্ছে, তার যে কর্মচারী বা শ্রমিক যারা আছে তাদের তো স্যালারি দিতে হয়। আপনারা জানেন যে এই স্যার এই ধরনের কাজগুলো করে থাকে। তো এখন ডাটা তো অ্যাক্সেস করতে পারতেছে, কারণ হ্যাকার ইনক্রিপ্ট করে ফেলতেছে একটা প্রাইভেট কির মাধ্যমে। তো এর ফলে স্যালারি দিতে পারতেছে না, স্যালারি ডেট ওভার হয়ে গেছে। তো আমাকে নক দিচ্ছে, আমাকে বললো যে আসলে কি করা যায়। আমি বললাম যে আসলে আপনার ব্যাকআপ আছে কিনা, ব্যাকআপ থেকে আপনি রিকভারি করেন। সে ব্যাকআপও রাখে নাই। এর ফলে কি হচ্ছে, সে প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এই জন্য আপনাকে শুধু ব্যাংকিং সেক্টর না, আমাদের যে কোনো সেক্টরেও এটা হতে পারে। যেমন প্রাইভেট সেক্টর, আমাদের ইন্ডিভিজুয়াল সেক্টরগুলোতে এটা হতে পারে। আমরা অনলাইন ফ্রডের মধ্যে পড়তে পারি, আমাদের ফিশিং অ্যাটাক হতে পারে। ঠিক আছে। তারপরে আপনার প্রপার্টির উপর অ্যাটাক হতে পারে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের ইনফরমেশন হতে পারে। ক্রেডিট কার্ড কি আপনার একটা অ্যাসেট, কিন্তু প্রপার্টি কিন্তু। তো এর এর যে নাম্বারটা বা ক্রেডিট কার্ড নেম যেটা আছে, তারপরে এক্সপায়ার ডেট বা আরো সিভিসি নাকি একটা নাম্বার আছে, এগুলো খুবই সেন্সিটিভ। তো এই জন্য ক্রেডিট কার্ড যেখানে রাখবেন খুব ভালোভাবে রাখতে হবে, যাতে এর যে ডাটাগুলো আছে যেন কেউ নিয়ে নিতে না পারে। তো একটা প্রতিষ্ঠানেও অনেক ধরনের অ্যাটাক হতে পারে, ইমেল বম্বিং হতে পারে, পাসওয়ার্ড স্নিপিং হতে পারে, অনেক ধরনের অ্যাটাক হতে পারে, ডিডোস অ্যাটাক হতে পারে। তো সাইবার ক্রাইম অ্যাগেন্স্ট সোসাইটি, সমাজের মধ্যেও, একটা সোসাইটির মধ্যেও সাইবার অ্যাটাক হতে পারে। যে পলিটিক্যাল কোনো পার্টি, এক দল আর এক দলের উপর সাইবার ক্রাইম করতে পারে, অ্যাটাক করতে পারে। রিলিজিয়াসের ক্ষেত্রেও হতে পারে, যেমন আপনার এক ধর্মের লোকজন আরেক ধর্মের লোকের একটা ফেসবুক আইডি সে হ্যাক করে ফেললো, কোনো কারণে কন্ট্রোলে নিয়ে নিল। এরপর ওই আইডি থেকে অনবরত বিভিন্ন ধর্মীয় উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে বা পোস্ট দিচ্ছে। এর ফলে কি হয়, দাঙ্গা সৃষ্টি হয়ে যেতে পারে। এটাও কিন্তু অন কাইন্ডস অফ আপনার ক্লাসিফিকেশন অফ সাইবার ক্রাইমস। ওকে। তো ইউ গেট টু ট্রাভেল দ্য ওয়ার্ল্ড, সাইবার সিকিউরিটি এমন একটা জিনিস এখন বর্তমানে হটকেক। তো আপনি যে পৃথিবীর যে প্রান্তে যান না কেন, এই ডিমান্ড সব জায়গায় সেম। আপনি বাংলাদেশ থেকে দেশের বাইরে যান, যেখানে যান না কেন, তো ডিমান্ড প্রচুর পরিমাণে। তো এই জন্য শুধু সাইবার সিকিউরিটি যদি প্রপারলি শিখতে পারেন, স্কিল দিতে পারেন, আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে কাজ করতে পারবেন। এই জন্য এটা বলা হয়েছে যে ইউ গেট টু ট্রাভেল দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে ট্রাভেল করতে পারবেন আপনি।
ইউ ক্যান ওয়ার্ক উইথ সিক্রেট এজেন্সি। প্রত্যেকটা দেশে কিন্তু সিক্রেট এজেন্সি থাকে। বাংলাদেশের ক্ষেত্রে যদি বলি ডিজিএফআই আছে, এনএসআই আছে, এই গোয়েন্দা সংস্থারা কিন্তু কাজ করতে পারবেন, কারণ এখানে সাইবার সিকিউরিটি এক্সপার্ট দরকার, কারণ তাদের ডাটা ইনফরমেশন গুলোকে প্রপারলি সিকিউর করে রাখার জন্য। তো আপনি এই এই জায়গাগুলোতে আপনি কাজ করার একটা স্কোপ পাবেন। তো ইটস নেভার টু লেট টু স্টার্ট। তো এটা যেহেতু একটা হট কেক এবং ওয়ার্ল্ডের হাই ডিমান্ড একটা জব সেক্টর, তো যেহেতু এটা হাই ডিমান্ড জব সেক্টর, তো আপনি এই সেক্টরে ভালো কিছু করতে পারবেন সহজেই, যদি আপনি প্রপারলি একটা স্কিল নিতে পারেন, নলেজ নিতে পারেন। তো এই জন্য বলা হয়েছে যে আপনি দেরি করার দরকার নেই, ইটস নেভার টু লেট টু স্টার্ট। আপনি দেরি করার প্রয়োজন নয়, এখন থেকে আপনি শুরু করুন। সেটা কোনো ট্রেনিং সেন্টার থেকে হোক, গুগল থেকে হোক, ইউটিউব থেকে হোক, বা কোনো গাইডের থেকে হোক, যে যে কোনো জায়গা থেকে আপনাকে নলেজ নিতে হবে যদি এই সেক্টরে আপনি কেরিয়ার করতে চান। আর যদি চান তাহলে অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনি শুরু করে দিতে হবে, লেট করা যাবে না। ওকে। তো সাইবার সিকিউরিটি ইজ অ্যান এভারগ্রিন ইন্ডাস্ট্রি। তো এটা এভারগ্রিন বলা হয়েছে এই কারণে, যেহেতু আইটি সিস্টেম বা ডিজিটাল সিস্টেম আসলে আহ, কিয়ামতের আগ পর্যন্ত থাকবে আর কি, কখনো শেষ হবে না। কারণ আপনার আইটি সিস্টেম এমন একটা জিনিস, বর্তমান যুগে আইটি সিস্টেম ছাড়া কিছুই কল্পনা করা যায় না, চিন্তা করা যায় না। তো আইটি সিস্টেম থাকলে আপনাকে সিকিউরিটি দিতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনি হ্যাকিং এর শিকার হবেন। তো এই জন্য বলা হয়েছে এটা এভারগ্রিন ইন্ডাস্ট্রি। তার মানে কি, আপনি এই সেক্টরে কাজ শিখলে, এই সেক্টরের স্কিলগুলো শিখলে আপনার কখনো এটা বিদা যাবে না এরকম আর কি। তো গুড স্যালারি প্যাকেজ, স্যালারি প্যাকেজটাও অনেক ভালো, হাই ডিমান্ড যেহেতু, স্যালারি প্যাকেজটাও অনেক বেশি। তো আপনি এখানে রিমোট জব করতে পারবেন, দেশে বসে পৃথিবীর যে কোনো প্রান্তে রিমোট জবগুলো করতে পারবেন, যেটার আসলে হাই স্যালারি প্রোভাইড করে। পাশাপাশি বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে কাজ করতে পারবেন, যেখানে স্যালারি অনেক ভালো। পাশাপাশি সাইবার সিকিউরিটি ফার্ম, আইটি ফার্মগুলোতে ভালোভাবে জব করতে পারবেন। তো স্যালারিটা অনেক ভালো। ফ্রিল্যান্সিং করতে পারবে, ফ্রিল্যান্সিং এ তো আসলে কোনো লিমিটেশন নাই। আপনার স্কিল, আপনার সময় অনুযায়ী আপনি আনলিমিটেড ইনকাম করতে পারবেন এখান থেকে। তো আপনি এখানে আপনি ভিএপিটি করতে পারবেন, রিটেল এর কাজগুলো করতে পারবেন, যেগুলো করে আপনি ফ্রিল্যান্সিং এ ভালো একটা পর্যায়ে যেতে পারবেন। যেটাই বললাম যে জব প্লেসমেন্ট অফ সাইবার সিকিউরিটি যদিও সব জায়গায় প্রয়োজন, তারপর আমি কিছু ডিসকাস করি। গভর্নমেন্ট সেক্টর, ডিফেন্স সেক্টরগুলোতে আসলে হিউজ পরিমাণ চাহিদা আছে। এটা ফাইন্যান্সিয়াল সার্ভিসগুলো আছে, ব্যাংকিং সেক্টর বলেন বা ফাইন্যান্সিয়াল যে প্রতিষ্ঠানগুলো আছে সেইগুলোতে প্রচুর পরিমাণে চাহিদা আছে। হেলথ কেয়ার, আর যে বিভিন্ন ধরনের হসপিটাল বা ফার্মাসিউটিক্যাল কোম্পানি যারা আছে তাদের কাছে কি বলে না, আমাদের ডাটা থাকে আর কি, রোগীদের ডাটা থাকে। তো এই ডাটাগুলো কিন্তু অনেক সময় হ্যাকাররা চুরি করে এটা দিয়ে মিস ইউজ করতে পারে, এই জন্য হেলথ কেয়ার সেক্টরগুলোতেও সাইবার অ্যাটাক হয়। টেকনোলজি সফটওয়্যার কোম্পানিতেও সাইবার সিকিউরিটি এক্সপার্ট দরকার, টেলিকমিউনিকেশন, রিটেইল অ্যান্ড ই কমার্সেও প্রয়োজন, এনার্জি অ্যান্ড ইউটিলিটিস, কনসাল্টিং ফার্মস, এডুকেশন রিসার্চ ইনস্টিটিউশনস, ল ফার্মস, এনজিও, নিউজ মিডিয়া, সব জায়গায় আসলে সিকিউরিটি দেওয়া প্রয়োজন আমাদের। তো পাশাপাশি দেখেন ফ্রিল্যান্সিং এ আপনি সাইবার সিকিউরিটি এবং ইথিক্যাল হ্যাকিং এর উপরে ফ্রিল্যান্সিং করতে পারবেন, বাগ বাউন্টি করতে পারবেন। তো রিমোট জব করতে পারবেন, আপনার হিউজ পরিমাণ একটা জায়গা এখানে ওপেন আছে আর কি। নট অনলি আপনি একটা সেক্টর নিয়ে আগাবেন এরকম না, আপনি স্কিল নিলে সব সেক্টরের যে কোনো সেক্টরে আপনি আপনার স্কিল দিয়ে আপনি জব পেতে পারেন, কেরিয়ার করতে পারেন। তো আপনি সাইবার সিকিউরিটি এবং ইথিক্যাল হ্যাকিং কাজগুলো শিখলে আপনি বিভিন্ন ধরনের জব রোলে অ্যাপ্লাই করতে পারবেন। সাইবার সিকিউরিটি অডিটর হতে পারে, সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেটর হতে পারে, সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট হতে পারে, ঠিক আছে, ইনফরমেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেটর হতে পারে, তার সোয়াক অ্যানালিস্ট, তারপরে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারও হতে পারে, তারপর আপনার ইথিক্যাল হ্যাকার হতে পারে। সব জায়গায় আপনি জবগুলো করতে পারবেন। সাইবার সিকিউরিটি কনসালটেন্ট হিসেবেও কাজ করতে পারবেন, ট্রেনিং করাতে পারবেন, ঠিক আছে। হিউজ পরিমাণ একটা অপরচুনিটি আছে এই সেক্টরে। তো এখানে আমরা কি কি জানতে পারবো আসলে, আমরা সাইবার সিকিউরিটি বা ইথিক্যাল হ্যাকিং এর ইন্ট্রোডাকশন বা পরিচিতি সম্পর্কে জানতে পারবো। ফুটপ্রিন্টিং বা ইনফরমেশন গ্যাদারিং যে পার্টটা আছে, সেই জিনিসগুলো আমরা জানতে পারবো। নেটওয়ার্কিং স্ক্যানিং বা ভালনারিটি গুলো টেস্ট করা, পেনিট্রেশন টেস্টিং, সিস্টেম হ্যাকিং, মেলওয়্যার থ্রেটস, স্নিফিং, ফাউন্ডেশন অফ নেটওয়ার্কিং, আইটি অডিট। দেখেন সাইবার সিকিউরিটি অনেকগুলো পার্ট আছে। সাইবার সিকিউরিটি যদি আমি একটা ডোমেন ধরি, তো এরকম একটা পার্ট আছে, যেমন অফেন্সিভ সিকিউরিটি, ডিফেন্সিভ সিকিউরিটি, আইটি অডিট বা কমপ্লায়েন্স যেটাই বলি না কেন। তো আমরা এইখানে এমন একটা পর্যায়ে নিয়ে যাবো যে সব সেক্টরগুলোতে একটা মোটামুটি একটা আইডিয়া পাবেন, যাতে এটা নিয়ে আপনি ইন ফিউচারে কাজ করতে পারেন। তো ইথিক্যাল হ্যাকিং এ ভিএপিটির কাজগুলো শিখতে পারবেন, আইটি অডিটের কাজ শিখতে পারবেন, যাতে আপনারা সব বিষয়ে যদি আপনার স্কিল থাকে, মোটামুটি আইডিয়া থাকে, তো আপনি যে কোনো জায়গা থেকে ফাইট করতে পারবেন। এটা একটা অপরচুনিটি আছে। তারপর আমরা কালি লিনাক্স নিয়ে কাজ করব, ভার্চুয়ালাইজেশন নিয়ে কাজ করব,
সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, ডজ ডিডোস অ্যাটাক, ওয়েব অ্যাপ্লিকেশনের যে হ্যাকিংগুলো আছে সেগুলো নিয়ে আমরা কাজ করব। সেশন হাইজ্যাকিং, স্কুল ইনজেকশন, আইডিএস, আইপিএস, ফায়ারওয়েল, হানিপটস, ক্রিপ্টোগ্রাফি। এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হলো আপনার রিপোর্টিং অ্যান্ড ডকুমেন্টেশন। তো সাইবার সিকিউরিটিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো রিপোর্টিং অ্যান্ড ডকুমেন্টেশন। আপনি কাজ করবেন কিন্তু আপনার মেইনলি যেটা করতে হবে, কাজের পরে ডকুমেন্টেশন করতে হবে, রিপোর্ট করতে হবে। রিপোর্ট করে আপনার ক্লায়েন্টকে সাবমিট করতে হবে। ক্লায়েন্ট কিন্তু আপনার রিপোর্টের উপরেই আসলে সবকিছু ডিপেন্ড করে। রিপোর্ট যদি প্রপারলি না করতে পারেন, প্রফেশনাল রিপোর্ট যদি আপনি না বানাতে পারেন, তাহলে কিন্তু আপনার কাজের ভ্যালু থাকবে না। কারণ আপনি কাজ করতেছেন, আপনি অফিসে বসে বা আপনি পার্সোনালি কাজ করতেছেন, বাট আপনার রিপোর্টটা তো আপনাকে সাবমিট করতে হবে। আপনার কাজ কেউ দেখতেছে না। কাজ যতই ভালো করেন, রিপোর্ট যদি ভালো না করতে পারেন, তাহলে কিন্তু কাজের ভ্যালু থাকে না। কিন্তু এই জন্য রিপোর্টিংও, সুন্দরভাবে একটা রিপোর্ট কিভাবে তৈরি করতে হয় প্রফেশনাল, সেটাও আমরা জানবো। তো আমি কয়েকটা ইনসিডেন্ট বা কেস স্টাডি শেয়ার করি। তো ইন্ডিয়ান এক্সপ্রেসের একটা নিউজ ছিল আর কি, যারা নর্থ কোরিয়া হ্যাকাররা কি করছিল, 81 মিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশ ব্যাংক থেকে আসলে তারা নিয়ে গেছিল, যেটা আমরা সবাই মোটামুটি জানি আর কি। তো এটাই জন্য আমরা যেটা করতে হবে, সব জায়গায় আমাদের সিকিউরিটি ইনশিওর করতে হবে। বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে আমাদের গভর্নমেন্ট সেক্টর থেকে শুরু করে সব জায়গায় আমাদের প্রয়োজন, যাতে হ্যাকাররা যেন আমাদেরকে টার্গেট না করতে পারে। ওকে। তো এখানে একটা যেটা যেটা হলো, রিয়ানসামওয়্যার এমন একটা অ্যাটাক যেটা কি করে আপনার ডাটাগুলোকে এনক্রিপ্ট করে ফেলে। আমার ডাটাগুলো আমি দেখতে পারতেছি, বাট আমি কিন্তু ওটা ইউজ করতে পারতেছি না, অ্যাক্সেস করতে পারতেছি না। তো এই অ্যাটাকটা প্রচুর পরিমাণে হচ্ছে আমাদের মাঝে। তো যেটা হলো, তারা একটা ইনকোয়ারি করছে যে 2031 সালের মধ্যে 265 বিলিয়ন মার্কিন ডলার আসলে এটা কষ্টের একটা থাকবে আর কি, হ্যাকারের কাছে চলে যাবে। কারণ যদি আমরা সিকিউরিটি ইনশিওর না করতে পারি আমাদের সিস্টেমগুলোতে, আমাদের ডাটাবেসগুলোতে, ডাটার উপরে। এই জন্য এগুলো সিকিউরিটি দিতে গেলে অবশ্যই সাইবার সিকিউরিটি এক্সপার্ট দরকার। ওকে। আদারওয়াইজ কিন্তু এটা সম্ভব না। তো আরটিভি একটা নিউজ ছিল, সাইবার হামলা শিকার বহু প্রতিষ্ঠান। তো 2024 সালে 29শে জুলাই নিউজটা করা হয়েছিল। তো ওই টাইমে আসলে বহু প্রতিষ্ঠান সাইবার অ্যাটাকের শিকার হয়েছিল। আচ্ছা। গ্রাহকের তথ্য নিরাপত্তা নিয়ে শঙ্কা। তো বাংলাদেশ ব্যাংকের একটা ছিল আর কি, যেটা বিবিসি বাংলাও নিউজ করেছিল, যে গ্রাহকের যে ইগুলো আছে, কাস্টমার বা ক্লায়েন্টের যে ডাটাগুলো আছে, সেই ডাটাগুলো আসলে প্রপারলি সিকিউরিটি আছে কি না, এগুলো নিয়ে আসলে শঙ্কাবোধ করছে বাংলাদেশ ব্যাংক। তো এর জন্য আসলে সিকিউরিটি দেওয়ার জন্য খুব জোরদার চালানো হয়েছে ওই টাইমে। প্লাস ইন এখনো চলতেছে আর কি। তো এই জন্য গভর্নমেন্ট কি করতেছে, সাইবার সিকিউরিটি টিম তৈরি করতেছে স্পেশাল ভাবে আসলে, বিভিন্ন ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠান, গভর্নমেন্ট সেক্টর বলেন বা ব্যাংকিং সেক্টর বলেন, যাতে সিকিউরিটিটা কমানো যায়, অ্যাটাকগুলো কমানো যায়, এবং ডাটাগুলো বা আমাদের আইটি সিস্টেমটা যাতে সিকিউর থাকে আর কি। তো যে এলিমেন্টস অফ সাইবার সিকিউরিটি আসলে কিছু এলিমেন্ট আছে যে জায়গাগুলোতে আমাদের সিকিউরিটি দিতে হয় আর কি। আর আমরা যদি না জানি যে কোথায় সিকিউরিটি দিতে হবে, তাহলে কিন্তু আমরা সিকিউরিটি দিতে পারবো না প্রপারলি। তো নেটওয়ার্ক সিকিউরিটি, একটা আইটি সিস্টেম ডেভেলপ করতে গেলে সর্বপ্রথম যে জিনিসটা করতে হয়, নেটওয়ার্কিং সিস্টেমটা করতে হয়। তো এই নেটওয়ার্ক সিস্টেম করলেন বাট সিকিউরিটি দিলেন না, তাহলে কিন্তু সহজেই হ্যাকার আপনার নেটওয়ার্কে অ্যাক্সেস করে ফেলতে পারে। এরপরে অ্যাপ্লিকেশন সিকিউরিটি দিতে হবে, ওয়েব অ্যাপ্লিকেশন, মোবাইল অ্যাপ্লিকেশন, যেটাই বলি না কেন, অ্যাপ্লিকেশনগুলোতে সিকিউরিটি দিতে হবে। ডাটা সিকিউরিটি, একটা প্রতিষ্ঠানের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো ডাটা, ডেটা অফ ইনফরমেশন। ডেটাগুলোকে সিকিউরিটি না দিতে পারলে আপনার প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ডকুমেন্ট, ডাটা সব হ্যাকার নিয়ে যাবে। এর ফলে আপনার প্রতিষ্ঠান কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। সার্ভার সিকিউরিটি দিতে হবে। ইন পয়েন্ট সিকিউরিটি, ইন পয়েন্ট বলতে ইন্ড ইউজার যারা, অর্থাৎ এমপ্লয়াররা বা ইউজাররা যে ডিভাইসগুলো ইউজ করে সেগুলোকে বলা হয় ইন পয়েন্ট ডিভাইস। তো হ্যাকার যেহেতু ডাটা সেন্টার বা সার্ভারগুলোতে হাই সিকিউরিটি থাকে, তো ওই জায়গায় তারা পৌঁছতে পারে না সহজে। তো এই জন্য হ্যাকার কি করে, ইউজাররা বা এমপ্লয়ি যারা থাকে তাদেরকে টার্গেট করে, কারণ তাদেরকে সহজেই অ্যাটাক করা যায়, কারণ তারা ম্যাক্সিমাম থাকে হলো নন আইটি পার্সন। যদি এই নন আইটি পার্সনকে যদি আপনি প্রপারলি সাইবার সিকিউরিটি, হ্যাকিং অ্যাটাক বা ফিশিং অ্যাটাক থেকে শুরু করে যে ধরনের রিস্ক আছে, এগুলো যদি প্রপারলি আপনি অ্যাওয়ারনেস ট্রেনিং না দিতে পারেন, না লার্ন করাতে পারেন, তাহলে কিন্তু এদের মাধ্যমে কিন্তু হ্যাকাররা অ্যাটাক করতে পারে। ইনসিডেন্ট রেসপন্স, আপনার যে কোনো কারণে যে কোনো সময় ইনসিডেন্ট ঘটতে পারে, আপনি যতই সিকিউরিটি দেন না কেন, আপনার যে কোনো সময় একটা ইনসিডেন্ট ঘটতে পারে। তো ইনসিডেন্ট ঘটলে আপনি কীভাবে রেসপন্স করবেন, সেটা কিন্তু আপনাকে ডকুমেন্ট থাকতে হবে, যে কোনো একটা ইনসিডেন্ট ঘটলে, এই ইনসিডেন্ট ঘটলে আমি এইভাবে আসলে রেসপন্স করব। সিকিউরিটি পলিসি অ্যান্ড প্রসিডিওর, প্রত্যেকটি প্রতিষ্ঠানের আইটি সিকিউরিটি পলিসি বা প্রসিডিওর থাকতে হবে।
বাংলাদেশ ব্যাংকেরও আছে। তো প্রত্যেকটা ব্যাংক কি করে, তার নিজস্ব একটা আইটি সিকিউরিটি পলিসি মেনটেন করে, যেটা বাংলাদেশ ব্যাংকটাও ফলো করতে পারে, নিজেদের একটা পলিসি তৈরি করতে পারে। তাদের আইটি সিস্টেম, তাদের প্রতিষ্ঠান বা একটা ব্যাংক কিভাবে চলবে, আইটি সিকিউরিটি পলিসি অনুযায়ী চলতে হবে। এবং এই পলিসিটা কিন্তু ডকুমেন্টেড থাকতে হবে এবং বোর্ড অফ ডাইরেক্টর বা টপ ম্যানেজমেন্ট থেকে অ্যাপ্রুভাল নিতে হবে আর কি। তো এনক্রিপশন সিস্টেম থাকতে হবে। দেখেন, ডাটা দুইটা জায়গায় আসলে ইউজ করা হয়। একটা হলো স্টোর করার সময়, অর্থাৎ ডাটাবেস যখন স্টোর থাকে এখানে ডাটাগুলো থাকে। আর একটা হলো ট্রানজিট পিরিয়ডে, আপনি সার্ভার থেকে ডাটাগুলো যাচ্ছে ক্লায়েন্টের কাছে, ক্লায়েন্ট থেকে রিকোয়েস্ট যাচ্ছে সার্ভারের কাছে, এই যে ডাটাগুলো যাচ্ছে বা স্টোর হচ্ছে, এগুলো এখানে এই জায়গাগুলোতে আসলে এনক্রিপ্ট করে রাখতে হবে ডাটাগুলো, যাতে হ্যাকার যাতে এই ডাটাগুলোকে চুরি করতে না পারে, এবং চুরি করলেও যেন এটা ইউজ করতে না পারে, মিস ইউজ করতে না পারে, এই জন্য এনক্রিপ্ট করে রাখতে হবে। ক্লাউড সিকিউরিটি, এখন মোটামুটি ক্লাউডটা খুবই জনপ্রিয়। আর মোটামুটি যাদের বাজেট কম বা যারা যারা যাদের মোটামুটি ক্লাউডে যাওয়ার ইচ্ছা আছে, অনেক প্রতিষ্ঠান বা অনেক জায়গায় ক্লাউডে আসলে তারা ডাটাগুলো রাখে, সার্ভারগুলো রাখে, অ্যাপ্লিকেশনগুলো রাখে। তো এই জায়গাগুলোতে সিকিউরিটি দিতে হবে। মোবাইল ডিভাইস সিকিউরিটি, মোবাইল ডিভাইসটা খুবই ইম্পর্টেন্ট, যেটা আমরা এখানে আসলে মনোযোগটা খুবই কম দিই। কারণ আমাদের যে মোবাইল ডিভাইসগুলো আছে, সেই মোবাইল ডিভাইসে কিন্তু আমরা আমাদের একটা ব্যাংক নিয়েও কিন্তু আমরা ঘুরে থাকি। যেমন আমরা ব্যাংকের একটা মোবাইল অ্যাপস যেটা আছে ইন্টারনেট ব্যাংকিং এ, তো আপনি তাহলে কি, এটা ব্যাংক আপনার মোবাইলের মধ্যে, আপনার গ্যালারিতে কনফিডেন্সিয়াল বা গুরুত্বপূর্ণ বা যে ডাটা থাকতে পারে, ফটো ভিডিও থাকতে পারে, সোশ্যাল মিডিয়া লগ ইন থাকতে পারে, এই যে জিনিসগুলো যদি আপনার মোবাইল ডিভাইস কোনো কারণে হ্যাক হয়ে যায়, তাহলে কিন্তু আপনার এই ডাটাগুলো চলে যাবে হ্যাকারের কাছে। তো এটাকে মিসইউজ করবে, তখন আপনি বিপদে পড়ে যাবেন। এই জন্য মোবাইল ডিভাইসটাকে প্রপারলি সিকিউর অবস্থায় রাখতে হবে আর কি। ডাটাবেস সিকিউরিটি, আপনার একটা প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ডাটাগুলো কই থাকে, ডাটাবেজে থাকে। তো ডাটাবেসটা যদি সিকিউরিটি না দিতে পারেন, তাহলে সহজেই হ্যাকাররা ডাটাবেজে অ্যাটাক করে ডাটাগুলো নিয়ে যেতে পারে। তো আমরা এটাও দেখবো ডাটাবেস থেকে আমরা কিভাবে ডাটাগুলো হ্যাক করতে পারি, অ্যাটাক করতে পারি, ডাটাগুলোকে কালেক্ট করে নিয়ে আসতে পারি। এটা আমরা দেখবো আর কি। ওকে, তো আমরা এখন একটু যাচ্ছি আর কি প্র্যাকটিক্যাল সেশনে। তো এরপর পরে আমরা আসলে কোশ্চেন সেশনটা নিব। তো যেটা হলো, আমরা দুটো ডিভাইস ইউজ করবো। একটা হলো কালি লিনাক্স, আর একটা হলো আমি একটু ই করে দিচ্ছি আর কি, এটা হাইড করে দিচ্ছি। একটা হলো কালি লিনাক্স ইউজ করবো, একটা হলো সার্ভার ইউজ করবো একটা। ঠিক আছে। তো কালি লিনাক্সটা হলো আসলে অ্যাটাকারের মেশিন, অর্থাৎ হ্যাকারের মেশিন। যেহেতু আমি এখন হ্যাকার, যে হ্যাকার হিসেবে আমি কালিটা ইউজ করব। এবং আমি কোনটা অ্যাটাক করব, কেয়ারপিক্স লেভেল এই সার্ভারটা আমি অ্যাটাক করব। তো এই সার্ভারের আমি কিচ্ছু জানি না, এই সার্ভারটা শুধু আমি জানি এই নেটওয়ার্কের মধ্যে আছে। তো আইপি অ্যাড্রেসও জানি না, বাট আমি একটা আইপি অ্যাড্রেস ফাইন্ড আউট থেকে শুরু করে এক্সপ্লয়েট পর্যন্ত আমি এটা ট্রাই করব। তো প্রথমে যেটা করতে হয় আমাকে, যে কোনো সার্ভারের আইপি অ্যাড্রেস বা ডোমেইন আমাকে ফাইন্ড আউট করতে হয়। তো আমি আইপি অ্যাড্রেসটা বের করার জন্য, যেহেতু এই নেটওয়ার্কের মধ্যে আছে, পাবলিক কি যদি কোনো একটা অ্যাসেট থাকে, অ্যাপ্লিকেশন বা সার্ভার থাকে, তো আমি সহজেই আইপিটা বের করতে পারি, বা অন্য কোনো কারণে অন্য কোনো ভাবেও বের করতে পারি। তো এইটা যেহেতু আমরা বের করার জন্য কি করব, আমরা যেহেতু সেম নেটওয়ার্কে আছে, আমরা নেট ডিসকভার কমান্ডটা দিতে পারি। ছোট নেট ডিসকভার দিলে কি হবে, আমার এই নেটওয়ার্কের মধ্যে যে ডিভাইসগুলো আছে সবগুলোর আইপি গুলো আমি পেয়ে যাব। এটা নেট ডিসকভার হতে পারে, এআরপি স্ক্যান হতে পারে, আর অনেক ধরনের টুলস আছে বা কমান্ড আছে যেগুলো আমরা ইউজ করতে পারি। তো আমরা এটা ইউজ করব। তো এখানে আমি সুডোর পারমিশন নিব, অ্যাডমিন লেভেলে পারমিশন নিব। আচ্ছা, তো এখানে আমার কালেক্ট করা ট্রাই করতেছে যে আইপি অ্যাড্রেস গুলো, কিছুক্ষণ ওয়েট করি। সে আইপি অ্যাড্রেস গুলো ফাইন্ড আউট করা ট্রাই করতেছে। ওকে, দেখেন তিনটা আইপি পাওয়া গেছে। তো এক নম্বর আইপিটা তো পসিবিলিটি নাই, কারণ নেটওয়ার্ক আইডি থাকে, আইপি থাকে, এটা হলো আপনার ব্রডকাস্ট আইপি থাকে। মাঝখানে যেটা আছে এটা হওয়ার পসিবিলিটি বেশি। তো আমরা ইনশিওর হতে পারবো না, আমরা মানে এনম্যাপ চালাই দেখলে আমরা আসলে বুঝতে পারবো। তো যেটা হলো, আমরা এরপরে আইপি যদি পাওয়ার পরে কি করতে হবে আমাকে আমাকে ওই সার্ভারে, অর্থাৎ কেপটেক্স লেভেল সার্ভারের মধ্যে কি কি পোর্ট ওপেন আছে, কি কি সার্ভিস চলতেছে, সার্ভিসের ভার্সনগুলো কি কি, কোনো ভালনারিটি আছে কিনা, এগুলো আমরা বের করতে পারি। এটার জন্য আমরা নেসাস ইউজ করতে পারি, এনমাপ ইউজ করতে পারি, অনেক ধরনের টুলস ইউজ করতে পারি। তো আজকে যেটা আমরা এনমাপ দিয়ে আসলে ফাইন্ড আউট করবো। তো প্রথমে আমরা যদি একটু ই করি যে আমরা
এই সার্ভারের যে আইপিটা আছে 129.47.129, এটা আসলে কেএফটিক্স লেভেল অনের আইপি কিনা এটা আমরা একটু বের করতে পারি এনম্যাপটা দিয়ে। তো আমি আরেকটা নিলাম, টার্মিনাল নিলাম, এটা টার্মিনাল বলা হয়। তো এটা বাই ডিফল্ট কালিতে থাকে, এটা বাই ডিফল্ট কালিতে থাকে। ওকে। তো আমি যদি -A দিবেন, এগ্রেসিভ মোডে সে স্ক্যান করবে 192.168.47.129। ওকে। এনএফ একটা জনপ্রিয় টুল, সেটা অনেক ভাবে ইউজ করা যায়। তো আমরা এটা দিয়ে এখন কি করব, কি পোর্ট ওপেন আছে, কি কি সার্ভিস চলতেছে, ভার্সন গুলো কি কি, বা এটা আসলে কি ধরনের অপারেটিং সিস্টেম চলতেছে, এটা হোস্ট নেম কি কি, মানে এই সার্ভারে সব কিছু আমরা কালেক্ট করতে পারবো। এই জন্য আমাকে এটার আইপি অ্যাড্রেসটা আমাকে অবশ্যই দিতে হবে। তো যেটা আমরা আইপি অ্যাড্রেসটা দিলাম, তো অ্যাটাক হচ্ছে আর কি, অর্থাৎ স্ক্যানিং হচ্ছে, কিছুক্ষণ টাইম নেবে, তাহলে আমরা এটা আউটপুটটা পেয়ে যাব। ওকে, দেখেন এখানে পোর্ট গুলো পাওয়া গেছে, কি পোর্ট ওপেন আছে, সার্ভিস কি চলতেছে, সার্ভিসের ভার্সন গুলো এগুলো সব দেখাচ্ছে কিন্তু। এবং এখানে আর একটু দেখেন কি ধরনের ওয়েব সার্ভার চলতেছে। তো যেহেতু 80 পোর্ট ওপেন আছে, 80 পোর্ট, তো আমরা জানি যে ওয়েব সার্ভারের যেহেতু ইউজ করা হয় 80 বা 443। তো 80 যেহেতু আছে, এখানে একটা ওয়েব সার্ভার চলতেছে। কি ওয়েব সার্ভার চলতেছে? অ্যাপাচি ওয়েব সার্ভার। এবং এই যে এর যে অপারেটিং সিস্টেম চলতেছে এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি লিনাক্সের, বাট এখানেও কিন্তু আমরা বের করতে পারতেছি। যখন কোনোটা আমরা, আমাদের কাছে সার্ভারটা থাকবে না, এই সার্ভারটা আমাদের কাছে না, অন্য জায়গায় আছে, তখন তো আমি এটা ফিজিক্যালি দেখতে পারবো না। তো আমি এখানে কিন্তু এটা দেখে দেখতে পারবো যে লিনাক্সের অপারেটিং সিস্টেম এখানে দেওয়া আছে আর কি। ওকে, তারপর দেখেন এখানে হোস্ট নেম যেটা আছে, আমরা একটু নিচে আসি, এটা নিয়ে একটু ঘাটাঘাটি করতে হবে। কেরপটিক্স নেট বাস বা হোস্ট নেম যেটা হলো কেরপটিক্স, তাহলে এটাও আমরা জানি যেটা কেএফটিক্স এর সার্ভার দেখতেই পাচ্ছি আর কি। তো এটা হোস্ট নেমও কিন্তু আমরা বের করে নিয়ে আসতে পারছি। এছাড়া এদের অনেক ধরনের আসলে আছে আর কি বলে এটাকে, অনেক ধরনের এটার ইউজেস আছে। তো এটা আমরা আস্তে আস্তে আমরা জানতে পারবো। ওকে। তো আমরা যদি একটা এনডিটাসে জানলাম, যদি আমি একটু আর একটু যদি আমরা শুধু পোর্ট সম্পর্কে জানতে চাই, তাহলে কি হবে? এনম্যাপ, যদি আমি শুধু আইপি অ্যাড্রেস দেন, কোনো আর্গুমেন্ট যদি ইউজ না করেন, তাহলে কি হবে? এনম্যাপ শুধু আইপিটা দিবেন ওই সার্ভারে, তখন শুধু পোর্ট এবং সার্ভিসগুলো আমাকে দিবে। দেখেন, এবার কিন্তু আরো কম ইনফরমেশন দিচ্ছে, শুধু পোর্ট এবং সার্ভিস। এই সার্ভিসের ভার্সনগুলো কি কিটা আমরা জানি না। 21 পোর্টের এগেনস্টে কি সার্ভিস চলতেছে? এসএসআই চলতেছে। 80 পোর্টের এগেনস্টে এসটিটিপি এটা চলতেছে। ঠিক আছে, অনেকে চলতেছে। তো এখন যেটা হলো, আমরা সার্ভিসের ভার্সনগুলো যদি বের করতে চাই, তাহলে কি হবে? আমি একটা আর্গুমেন্ট ইউজ করতে পারি। অনেকের কাছে এটা কঠিন মনে হচ্ছে, বাট যেহেতু আমরা একটা মাঝামাঝি মাঝামাঝি জায়গা থেকে আসলে আমি দেখাচ্ছি, তো এই জন্য অনেকের মনে হচ্ছে। বাট আপনি একটু দেখেন, তারপরে কোনো কোশ্চেন থাকলে আমাদের করবেন। এসবি সার্ভিস ভার্সন গুলো আমাকে দিবে। সরি, ভিটা হলো ক্যাপিটাল, এটা এগুলো আর্গুমেন্ট গুলো যদি প্রপারলি, যদি আপনি ক্যাপিটাল স্মল লেটার, এগুলো কিন্তু ভেরি করে, কেস সেন্সিটিভ যেটা বলি, কেস সেন্সিটিভ, স্পেলিং সেন্সিটিভ, এগুলা তো প্রপারলি না দিলে কাজ করে না। পুনা, কি অবস্থা তোর পুনা? বা একটু মিউট করে রাখি। ওকে। তো দেখেন এখানে আমার কিন্তু আগের বার একটু করে দেখি, পোর্ট এবং সার্ভিস গুলো দিচ্ছে। এরপরে কিন্তু আমি এখন আর কিছু আর্গুমেন্ট ইউজ করছি, সেখানে কিন্তু আমার আরো ইনফরমেশন দিয়ে দিচ্ছে। কি ইনফরমেশন দিচ্ছে? এক্সট্রা ভাবে ভার্সন গুলোও দিয়ে দিচ্ছে। ঠিক আছে, এখানে অনেকগুলা ইয়ে আছে, 84, 22 পোর্ট, তারপরে আপনার 139, 443, প্রত্যেকটা পোর্টে এগেনস্টে কিছু কিছু সার্ভিস চলতেছে। ওকে। এখন আমরা যেটা করব, সাম্বাটা দিয়ে ট্রাই করব, আহ, সাম্বার কোনো ভালনারিটি আছে কিনা। তো সাম্বার দেখেন, সাম্বার কোনো ভার্সন কিন্তু এখানে দেয়নি। তো আমরা সাম্বার ভার্সনটা আমরা কিভাবে ফাইন্ড আউট করতে পারি? আমরা একটা টার্মিনাল নিয়ে আর একটা,
তো এটা আমরা কোথা থেকে বের করবো? এমএসএফ কনসোল, যেটা আর কি, এমএসএফ কনসোল হলো মেটাস্প্লয়েট ফ্রেমওয়ার্ক, যেটা দিয়ে আসলে আমরা ফাইনালি অ্যাটাক করবো আর কি। এটা হলো মেটাস্প্লয়েট ফ্রেমওয়ার্ক, যেটা হলো পেনাট্রেশন টেস্টিং অর্থাৎ পেন টেস্টিং টুলস। এনম্যাপ হলো ভালনারেবিলিটি স্ক্যানার বা ভালনারেবিলিটি টুলস বলা যায় আর কি। বাট পেন টেস্টিং টুল যদি বলি, এমএসএফ কনসোল বা এমএসএফ মেটাস্প্লয়েট ফ্রেমওয়ার্ক, যেটা এটা হলো পেন টেস্টিং টুলস একটা, যেটা দিয়ে আসলে আমরা ফাইনালি অ্যাটাক করতে পারি আর কি। এটার জন্য আমাকে একটু এমএসএফ কনসোল দিয়ে এটাকে রান করতে হবে। আমরা একটু ওয়েট করি। ওকে, মোটামুটি রান হয়ে গেছে, আর কিছুক্ষণ ওয়েট করতে হবে। ওকে, তো আমরা কি করব? এই যে যেটা বললাম যে আমরা সাম্বার বাসনটা বের করব, তো সাম্বার বাসন বের করতে গেলে অর্থাৎ যে কোনো ধরনের বাসন বের করতে গেলে আমাকে এখানে সার্চ করতে হবে। তো যার বাসন বের করবো তারটা দিয়ে সার্চ করতে হবে। তো যেহেতু আমি সাম্বার, তো সাম্বার কিসে চলতেছে, কোন প্রোটোকলে? এসএমবি প্রোটোকলে চলতেছে, তাহলে এসএমবি আন্ডারস্কোর ভার্সন, সাম্বার ভার্সনটা আমরা বের করব। ইন্টার দিব। এখানে দেখেন এসএমবি ভার্সন চলে আসছে, একটা অক্সিলারি চলে আসছে। তো এখন এটা স্ক্যান করলে অর্থাৎ এটা দিয়ে যদি আমি স্ক্যান করি, তাহলে এই কেপটিক্স লেভেল এই সার্ভারের মধ্যে সাম্বার ভার্সনটা কত রান করা আছে বা ইনস্টল করা আছে সেটা আমরা বের করতে পারবো। তো এটাকে ইউজ করতে হবে। ইউজ করার জন্য আপনি এটাকে কপি পেস্ট করতে পারেন, অথবা যে লেফটে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারটা লিখে দিলেও হবে, মানে ইউজ নাম্বার অথবা ইউজ এই অক্সিলারিটা, যেটা ইউজ করে না কেন। আমি এটাকে সিলেক্ট করে আমি শিফট ইনসার্ট দিলাম দিলাম যাতে এটা, সরি, মার্ক করে শিফট ইনসার্ট দিলে কপি পেস্ট হয়ে যাবে অটোমেটিক্যালি। এবার আমরা ইন্টার দিব। তো এটা ইউজ করা হয়ে গেছে। এখানে আমরা একটু শো অপশন দিতে হবে, যে এখানের মধ্যে কি কি আমাকে কনফিগার করতে হবে, কারণ এটা কনফিগার না করলে তো হবে না। কনফিগারের মধ্যে আপনাকে টার্গেট হোস্ট দিতে হবে। কারণ আপনি একটা পাখি শিকার করবেন, তা পাখিকে কিন্তু টার্গেট করতে হবে, এম করতে হবে। তো আপনি যেহেতু এই সার্ভারটাকে আপনি অ্যাটাক করবেন বা এটার মধ্যে যে সাম্বা বাসনটা আছে সেটা আপনি বের করতে চান, তাহলে এটার আইপি অ্যাড্রেস দিতে হবে, না হলে সে কোথায় আসলে চেক করবে। তো এই আর হোস্ট বলতে টার্গেট হোস্ট বা রিমোট হোস্ট যেটা বলি না কেন, এটা আইপি সেট করতে হবে। আইপি সেট করার জন্য সেট কমান্ড দিতে হবে। কি সেট করব এখানে? সেট আর হোস্ট অর্থাৎ রিমোট হোস্ট বা টার্গেট হোস্ট যেটা বলি না কেন দিলাম। তো কেএফডিএক্স লেভেল ওয়ানের সার্ভারের আইপিটা কত আমরা জানি, যে 192.168.47.129 সেট করে দিলাম। তো আর পোর্টটা কত দিব? এখানে দেখেন সাম্বার কত পোর্ট পাইছিলাম আমরা একটু দেখি, 139, তাহলে সাম্বার পোর্ট 139, তাহলে সাম্বার পোর্টটা এখানে দিয়ে দিব। সেট, সরি, সেট আর পোর্ট, সেট আর পোর্ট তো 139 দিব আমরা। ইন্টার দিলাম। এখন এই যেগুলো আমি সেট করছি আর কিন্তু সেট করার কোনো প্রয়োজন নাই, সবগুলো সেট করা হয়ে গেছে। শো অপশন দেবে একটু, যে আমি যেগুলো সেট করছি বা কনফিগার করছি এগুলো কি আসলে প্রপারলি হয়েছে কিনা। দেখেন আইপি অ্যাড্রেস এখানে আগেরবার ছিল না, এবার কিন্তু চলে আসছে। পোর্ট ছিল না, পোর্ট চলে আসছে। তো আমাদের সেট করা হয়ে গেছে। এখন আমি যদি রান দিই বা এক্সপ্লয়েট দিই, লিখে রান অথবা এক্সপ্লয়েট দিয়ে যদি আমি ইন্টার দিই, তাহলে সাম্বার যে ভার্সনটা ইনস্টল করা আছে এটা আমরা হয়তো ফাইন্ড আউট করতে পারবো। ঠিক আছে, সাম্বার ভার্সন কত দেওয়া আছে? সাম্বার 2.2.2 সামথিং। এখন এই সাম্বার এই যে ভার্সনটা কোথায় ইনস্টল করা আছে? এই কিউবটেক্স লেভেল সার্ভারের মধ্যে, এই সার্ভারের মধ্যে ইনস্টল করা আছে। এখন এটা যে লেটেস্ট ভার্সন আউটডেটেড ভার্সন সেটা তো আমাকে বের করতে হবে, কারণ আউটডেটেড ভার্সন থাকলে তাহলে এটা ভালনারেবিলিটি হিসেবে আমরা ধরে নিব, এবং এটা কোনো এক্সপ্লয়েট আছে কিনা এটা সার্চ করে আমরা এক্সপ্লয়েট দিয়ে অ্যাটাক করব। তো এখন এটা একটু নেটে সার্চ করি যে এটা সাম্বার লেটেস্ট ভার্সনটা কত আছে। সাম্বার লেটেস্ট ভার্সন কত আছে? সাম্বা লেটেস্ট ভার্সন
দেখেন আই থিঙ্ক নভেম্বরের 7 তারিখে 2025 এটা রিলিজ হয়েছে মনে হয় এটা। সাম্বা 4.23.3, এটা লেটেস্ট ভার্সন 4.23 সামথিং। বাট এখানে কত ইনস্টল করা আছে একটু দেখি। 2 পয়েন্ট, এখানে 2 পয়েন্ট, কোথায় 4 পয়েন্ট, অনেক আউটডেটেড। তার মানে কি এটা একটা ভালনারেবিলিটি, এবং এর কি এক্সপ্লয়েট আছে কিনা এটা আমরা চেক করতে পারি। চেক করার জন্য আমরা কি করতে পারি, আমরা সার্চ করতে পারি, আবার এসিএআর সার্চ করতে পারি, সাম্বা, সাম্বা 2.2.1 থেকে সার্চ করলাম। আচ্ছা, এবার 2.2 দিয়ে সার্চ করি, কাছাকাছি একটু দিই যেহেতু এক্সাক্টলি এক্সাক্টটা আসে নাই। ওকে, এখন দেখেন 2.2 যেটা আর কি, 2.2.1 যেটা, এটা থেকে আসে নাই, তো এর কাছাকাছি একটু কোনোটা আছে কিনা এটা দেখতেছি আর কি। তো এবার 2.2 দিলাম, যে এটা থেকে পাওয়া যায় কিনা। হ্যাঁ, এটা থেকে পাওয়া গেছে অনেকগুলো। তো আমরা যেহেতু এটা লিনাক্স সার্ভার, তো আমরা যে এক্সপ্লয়েট গুলো ইউজ করবো লিনাক্সের এক্সপ্লয়েট ইউজ করবো। তো এখানে লিনাক্সের এক্সপ্লয়েট কোনটা, এই যে লিনাক্স এক্সপ্লয়েট। কারণ আপনি এটা সার্ভারে চলতেছে, আপনি এই সার্ভারটা অ্যাটাক করতেছেন, এটা লিনাক্সের সার্ভার। কারণ আপনি যদি উইন্ডোজটা দিয়ে অ্যাটাক করেন, উইন্ডোজ এক্সপ্লয়েট দিয়ে, তাহলে কিন্তু হবে না। তো যেহেতু লিনাক্সে, তো লিনাক্সেরটাই আমাকে ইউজ করতে হবে। ওকে, এটা চাইলে আমি কিন্তু ই করতে পারতাম, আমি যদি শুধু একটাই নিয়ে আসতে পারতাম। কিভাবে নিয়ে আসতে পারতাম, সার্চ প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্ম কি দেবো, লিনাক্স বা ইউনিক্সের যেটা একটা কেন, তা শুধু লিনাক্সের গুলো চলে আসবে। ঠিক আছে, স্পেলিং দেওয়া মনে হয় দরকার নাই। ঠিক আছে, দেখেন চলে আসছে। বা কিন্তু আরো একটা বেশি আসছে, যাই হোক। তো আগের চাইতে কিন্তু অনেকগুলো কমে চলে আসছে। এবার যদি আপনারা কিন্তু এখন এভাবে কিন্তু ই করতে শর্টিং করে নিয়ে আসতে পারেন, কারণ বেশি নিয়ে আসলে কিন্তু ওগুলো শর্টিং করা বা ওগুলো ম্যানুয়ালি ই করা অনেকটা। তো যেটা করতে হবে আপনাকে, শর্টিং করে নিয়ে আসলে আপনার টাইমটা সেভ হবে আর কি। তো এখন আপনাকে এটা ইউজ করতে হবে আগের মতো, যেটা বললাম ইউজ করতে হবে। আপনি নাম্বারও দিতে পারেন, 1 দিলেও হবে, কপি পেস্ট করলেও হবে। তো আমি 1 দিয়ে দিই এখন। ওকে, ইউজ করা হয়ে গেছে। এখন আমি একটু শো অপশন দিয়ে দেখবো আমাকে কি ইনস্টল করতে হবে। শো অপশন দিয়ে দেখবো। হুম। তো আরোস্ট, আরোস্ট তো আমরা বললামই একটু আগে, যে রিমোট হোস্ট বা টার্গেট হোস্ট যেটাকে আমি অ্যাটাক করবো, সেটাকে সেট করতে হবে। সেট, সরি, সেট আর হোস্ট, স্পেলিং ঠিক রাখতে হবে, নাহলে হবে না। ওকে, তো যে সার্ভারটাকে অ্যাটাক করবো তার আইপিটা, কেপটিক্স লেভেল সার্ভারটাকে অ্যাটাক করবো, ওই আইপিটা আমি দিয়ে দেবো এখানে, 47.120 দিয়ে দিলাম। তো এখানে পোর্ট কিন্তু এবার চলে আসছে দেখেন। আর পোর্ট সাম্বার যেহেতু অ্যাটাক, সাম্বার দিয়ে অ্যাটাক করবো, তো এটা পোর্ট 139 বাই ডিফল্ট চলে আসছে। যদি না চলে আসতো আমরা এখানে ম্যানুয়ালি কিন্তু দিয়ে দিতাম কিন্তু। এবার শো অপশন দিয়ে দেখি আসলে আমার যে আইপিটা আমি দিলাম, সেট করলাম, এটা হয়েছে কিনা। দেখেন এটা আইপিটা হয়ে গেছে, আর পোর্ট তো বাদ দেওয়ার প্রয়োজন নাই, এটা অলরেডি বাই ডিফল্ট সেট হয়ে আসছে। তো আমি এবার একটু এক্সপ্লোর করতে হবে, হয়তো এবার অ্যাটাক করবো আমি, দেখি আসে অ্যাটাক হচ্ছে কিন্তু আমার এখন। দেখেন অ্যাটাক হচ্ছে, বাট সে ট্রাই করতেছে, কোনোভাবে হচ্ছে না। তো এখানে আপনার অনেক অপশন আছে, একটা না হলে আরেকটা দিয়ে ট্রাই করতে হবে, ওইটা না হলে আরেকটা দিয়ে ট্রাই করতে হবে। কারণ আপনার কি হয়, মানে আপনার এখানে অনেকগুলো অপশন আছে, অনেক পেলোড আছে, অনেক এক্সপ্লয়েট আছে, একটা না হলে আরেকটা দিয়ে ট্রাই করতে হবে। আপনি একটা দিয়ে যে হবে এরকম কিছু কোনোই নাই। আপনি যে একটা দিয়ে হবে এরকম কিন্তু কনফার্ম কেউ দিতে পারবে না। তো যে যতগুলো পেলোড আছে, এক্সপ্লোর আছে, একটা একটা করে আপনাকে ট্রাই করতে হবে সময় নিয়ে, ধৈর্য নিয়ে। তো যেটাই হয় আর কি, তো আপনি জানেন না কোনটা হবে কি হবে না। ওকে, তো যেটা করতে হবে, আমি যেহেতু হচ্ছে না, আমি একটু কন্ট্রোল সি দিয়ে দেখি। এখানে আমি শো পেলোড চেঞ্জ করে দিতে পারি। বাই ডিফল্ট একটা পেলোড সেট হয়, যেটা আমাদের সেট করে দিই না। বাট আমরা এবার শো পেলোডস দিয়ে পেলোড গুলো আমরা চেক করতে পারি। 35টা পেলোড আছে দেখেন, আপনার একটা একটা করে চেক করতে হবে, কোনটা হবে কোনটা হবে না আপনি নট শিওর, বাট একটা একটা করে সবগুলো চেক করতে হবে। তো যেহেতু আমরা সেমিনারের জন্য আসলে বা টাইমের একটা ব্যাপার থাকে, তো আমরা যেটা হবে ওইটা দিয়ে আসলে আমি ট্রাই করি একটু। তো এইটা আমি সেট করি। তো সেট পেলোড, এবার 34 নাম্বার দিলেও হবে, কপি পেস্ট করে দিলেও হবে। আমি কপি পেস্ট করে দিলাম, শিফট ইনসার্ট দিলাম, ইন্টার দিলাম।
এটা সেট হয়ে গেল মনে হচ্ছে। পেলোড সেট করলেও আপনাকে আইপি টাইপি এবার সেট করতে হবে, যদি আইপি টাইপি সেট করা না থাকে। এই জন্য আমার শো অপশন দিয়ে দেখতে হবে যে আইপিটা সেট করা আছে কিনা। না, এটাও সেট করা আছে। তা আমি এটা এবার এক্সপ্লয়েটটা রান করে দিলাম। এবার কি হয় দেখি। এটা দিয়ে না হলে আমরা অন্য একটাও ইউজ করতে পারি। ওকে, দেখি একটু যেটা দিয়ে হয় কিনা। আচ্ছা, এটা দিয়ে হচ্ছে না। ওকে, আমি আরেকটা শো পেলোড দিয়ে আরেকটা ট্রাই করি। ওকে, এখন আমি যদি এটা দিয়ে ট্রাই করি, এটা দিয়ে কি হয় একটু দেখি। তাহলে সেট, সরি, সেট পেলোড, তাহলে আমরা এটা দিয়ে ট্রাই করি। সিলেক্ট করে শিফট ইনসার্ট দিলে চলে আসবে। ওকে, আমি পেলোড দুইবার হয়ে গেছে, আমি একটা পেলোড একটা দিয়ে দিই। ওকে, সেট হয়ে গেছে। শো অপশন দিয়ে দেখি এখানে আসলে কি কি আমাকে সেট করতে হবে, অলরেডি দেওয়া আছে। ওকে, এবার এক্সপ্লোর দিয়ে দিই আমি। এবার হয় কিনা। এবার দেখেন একটা সেশন ক্রিয়েট হয়েছে। মানে আমি দুইটা তিনটা পেলোড চেঞ্জ করছি, ওখানে যতগুলো আছে একটা একটা করে চেঞ্জ করছি, কারণ আপনার কোন পেলোড হবে কি হবে না এটা নট শিওর, আমি জানি না। বাট সময় নিয়ে 10 জন নিয়ে একটা একটা করে আপনাকে চেক করতে হবে, একটা হবে না আরেকটা ইউজ করতে হবে, আরেকটা হবে না আরেকটা দিয়ে ইউজ করতে হবে। তো সেশন ক্রিয়েট হওয়া মানে কি, আপনি সেই সিস্টেমে ফাইনালি কিন্তু অ্যাক্সেস পেয়ে গেলেন, অর্থাৎ আমি কালে দিয়ে এই কিউবএক্স লেভেল সার্ভারে আমি অ্যাক্সেস পেয়ে গেলাম। তো আমি তো হোস্ট নেম দিয়ে দেখি আসলে কি আসছে। হোস্ট নেম, দেখেন আমি কিন্তু কালিতে আছি। কালিতে আছি, আমি হোস্ট নেম দিয়ে দেখলাম কার সেশন পেয়েছি আমি, অর্থাৎ আমি অ্যাক্সেস পেয়ে গেছি কার কিউবএক্স লেভেল সার্ভারে। যদি এটা আইপিটা দেখা যায় কিনা একটু দেখি। ওকে, আচ্ছা, তার মানে কি রুট অ্যাক্সেস পেয়ে গেছে। দেখেন আমি এই কেয়ারফ্লেক্স লেভেল সার্ভারের মধ্যে আমি কোন ইউজার দিয়ে অ্যাক্সেস পেয়ে গেছি, রুট ইউজার। তা রুট ইউজার দিয়ে অ্যাক্সেস পাওয়া মানে কি, এই ডিভাইসের আমি সবকিছু করতে পারবো এখন। এই ডিভাইসে সবকিছু করতে পারবো, এ টু জেড সবকিছু। কারণ রুট অ্যাক্সেস পাওয়া মানে কি, রুট হলো সুপার ইউজার। লিনাক্সের ক্ষেত্রে রুট হলো সুপার ইউজার, যেমন উইন্ডোজের ক্ষেত্রে অ্যাডমিনিস্ট্রেটর হলো সুপার ইউজার। ওকে, এবার এলএস দিয়ে দেখি এখানে কি ফাইল আছে না আছে একটু দেখি। কোনো ফাইল নাই। তো থাকলে আমি দেখতাম, যেহেতু আসলে আরেকটা কাজ করি যে কোনো ফাইল ক্রিয়েট করা যায় কিনা দেখি। হাই, এলএস দিয়ে দেখি। দেখেন এখানে কিন্তু হাই চলে আসছে, কারণ আগে ফাইল ছিল না। আমি যদি এখন ফোল্ডার ক্রিয়েট করি, MKDIR ফোল্ডার, দেখি হয় কিনা। এলএস দিয়ে দেখি, দেখেন ফোল্ডার নামেও ফোল্ডার ক্রিয়েট হয়েছে। আমরা এইভাবে কিন্তু এখন এই মেশিনের মধ্যে সবকিছু করতে পারি, অ্যাক্সেস নিতে পারি। তো এটা মোটামুটি আসলে আহ, এই ধরনের ভালনারেবিলিটিগুলো থাকলে আপনার সার্ভারে বা আপনার ব্যাংকের সার্ভারে, তাহলে খুব সহজেই হ্যাকাররা অ্যাটাক করে করতে পারে, যদি আপনার প্রপারলি সলিউশন বা সিকিউরিটি সলিউশন প্রপারলি না দেওয়া থাকে আর কি। তো এটা ছিল আমাদের প্র্যাকটিক্যালি সেশনটা। তো আমরা এখন একটু নেবো আর কি, কোশ্চেন সেশনটা নিব। আর কোনো কোশ্চেন থাকলে ইন দ্য মিন টাইম আমি একটা লিঙ্ক শেয়ার করবো আপনাদের মাঝে। লিঙ্কটা আপনার একটু অ্যাটেন্ডেন্স হিসেবে আপনারা একটু করবেন। ওকে, তো কার কোনো কোশ্চেন আছে কিনা ভাইয়া, যদি কার কোনো কোশ্চেন থাকে। আমি লিঙ্ক শেয়ার করতেছি, লিঙ্কটা ফর্ম ফিল আপ করে রেখে দিন। কার কোনো কোশ্চেন আছে কিনা ভাইয়া। হ্যালো, শুনতে পাচ্ছেন আমাকে?
আপনি আনমিউট করে কথা বলতে পারেন, আনমিউট করে কথা বলতে পারেন। শুনতে পাচ্ছি। একটু জোরে বলবেন ভাই, আমার সাউন্ডটা কম আসতেছে, একটু জোরে বলবেন। হ্যালো। শুনতে পাচ্ছি, আমি ফিল আপ করতেছি। ভাই হ্যালো। জি জি ভাইয়া, বলুন না। এটা বলছি আপনার এই কোর্স ফি কত এটা? আচ্ছা, ওইটা ওইটা একটু আমি ডিসকাস করি। আমি স্ক্রিনটাতে দেখা যাচ্ছে তাই না ভাইয়া? ওকে। তো আমরা এখানে সার্টিফিকেট পাবেন এই কোর্স কমপ্লিট করার পরে। আমরা যারা সাইবার সিকিউরিটি ইথিক্যাল হ্যাকিং অর্থাৎ সিআইএস এক্সাম দিবেন, এক্সাম প্রিপারেশন থাকবে আর কি। আর তারপর সে কলকাতা থেকে পেমেন্ট করবে কিভাবে, মানে বাংলাদেশে এনরোল করতে তো পেমেন্ট মেথড লাগে। হ্যাঁ হ্যাঁ, ওইটা কিসের কিসের ক্ষেত্রে ভাইয়া? যে পেমেন্টের ক্ষেত্রে কলকাতা থেকে কিভাবে পেমেন্ট করবে? হচ্ছে ওটা আমি বলতেছি আর কি। তো আমরা এখানে যেটা থাকবে কোর্সের মধ্যে ডকুমেন্টেশন শেয়ার করব, প্রত্যেকটা ক্লাসের প্রত্যেকটা মানে সাবজেক্ট ওয়াইজ যেগুলো থাকবে ডকুমেন্টেশন নোটস আমাদের করা আছে, সেগুলো আমরা প্রোভাইড করব। সফটওয়্যার ক্লাস ভিডিও এগুলো তো থাকবেই। পাশাপাশি লিঙ্কডইন সিভি রাইটিং তো থাকবেই, কারণ সাইবার সিকিউরিটিতে কাজ করতে গেলে লিঙ্কডইন প্রোফাইল থাকতে হবে এবং একটা সুন্দর সিভি থাকতে হবে, যেখানে সাইবার সিকিউরিটি ইথিক্যাল হ্যাকিং এর স্কিলগুলো থাকবে, পার্টগুলো থাকবে, যেটার উপর ফোকাস করে একজন রিক্রুটার আপনাকে রিক্রুট করে ট্রাই করবে। ওকে। তো কেউ জব সার্চিং করবে, সে রিমোট জব হোক, লোকাল জব হোক বা ফ্রিল্যান্সিং হোক, সবগুলো আমরা এভাবে জব সার্চিং অ্যাপ্লিকেশন প্রসেসটা আমরা দেখাবো। ঠিক আছে। আর জব রেফারেন্স হিসেবে থাকবে, ডিরেক্ট জব না, জব রেফারেন্স থাকবে যারা মোটামুটি কোর্সের মধ্যে ভালো রেসপন্স করবেন, লার্ন করবেন। তাদের সিবি করেও মোটামুটি আমরা যেখানে অনেক সময় আমাদের কাছে চায় যেরকম সিবি আছে কিনা, আমাদের সাইবার সিকিউরিটি লোক দরকার, তখন আপনাদের সিবিগুলো আমরা ফরওয়ার্ড করে দিই আর কি। বাট সেখানে আপনার স্কিলটা কিন্তু আপনার নিতে হবে আর কি। আচ্ছা। তো আরেকটা জিনিস হলো, আমরা এখানে সাইবার সিকিউরিটি যে প্রজেক্টগুলো শিখবো, সেখানে সাইবার সিকিউরিটি গেম থাকবে। ট্রাই হ্যাকমি, ভালহাব, লাইভ সার্ভার থেকে এগুলো আমরা এই করে ইমপ্লিমেন্ট করে সেগুলো আমরা অ্যাটাক করে দেখাবো প্র্যাকটিক্যালি। আর একটা জিনিস হলো, আমরা সিসি এক্সাম, সার্টিফাইড ইন সাইবার সিকিউরিটি, এটা আইএসসি স্কোরের একটা এক্সাম, যেটার আসলে ফি হলো $199। বাট এটা আপনারা, ওনারা ফ্রি দিচ্ছেন আর কি, স্কলারশিপ হিসেবে ফ্রি দিচ্ছেন। বাট এটার এক্সাম প্রিপারেশন থেকে শুরু করে সব কিছু আমরা গাইডলাইন দিয়ে দিব, যাতে অনেকের আবার টাকার জন্য আসলে তারা ভিন্ডার এক্সাম দিতে পারে না। তাদের একটা অপরচুনিটি আছে আইএসসি স্কোরে সিসি এক্সামটা দেওয়া, একদম ফুল ফ্রি। বাট প্রিপারেশন থেকে শুরু করে সব কিছু আমরা প্রোভাইড করে দেবো। আচ্ছা। আরেকটা জিনিস হলো আমাদের ফিটা আর কি। আমাদের আসলে এখন অফার চলতেছে আর কি। 3,999 টাকা, আমাদের রেগুলার ফি হলো 10,000 টাকা, এখন অফারে পাচ্ছেন আপনারা 3,999 টাকায়। যেটা একটা বিকাশ, নগদ বা ব্যাংকের মাধ্যমে আসলে পেমেন্ট করতে পারবেন। তো এটা 3 থেকে 3.5 মাসের একটা প্রোগ্রাম হবে আর কি। সপ্তাহে 2 দিন ক্লাস থাকবে। টোটাল ক্লাস হলো 25টা ক্লাস থাকবে। তো ক্লাস স্টার্ট হবে আমাদের হলো নভেম্বরের 1 তারিখে, সোমবার, 9টার দিকে। রাতেই আসলে ক্লাসগুলো নিয়ে থাকি, 9টা বা 9:30টার দিকে। তো এটা আমরা জুম বা গুগল মিটের মাধ্যমে আসলে ক্লাসটা আমরা কন্ডাক্ট করি। তো আমরা আমাদের এই কোর্সের মধ্যে 3টে এক্সাম নিয়ে থাকি আর কি। তো দুইটা মিড টার্ম নিয়ে কোর্সের মধ্যে, এবং কোর্সের পর একটা ফাইনাল এক্সাম নিই আর কি। তো এক্সামগুলো নিলে বুঝতে পারি যে আমার অডিয়েন্সটা বা স্টুডেন্টরা কি অবস্থায় আছে। পাশাপাশি অ্যাসাইনমেন্ট থাকবে, হোম টাস্ক থাকবে, এগুলো যাতে আপনারা প্রপারলি প্র্যাকটিস করতে পারেন বাসায়, এবং ওগুলো প্র্যাকটিস করে সাবমিট করতে পারেন, আমি যেন ওটা রিভিউ করতে পারি প্রপারলি, যে কার কোথায় গ্যাপ আছে, কোই ইস্যু আছে কিনা, প্রপারলি শিখতে পারতেছে কিনা, এগুলো সব কিছু মেনটেন করি। যেহেতু আমি প্রফেশনালি কাজ করতেছি, ব্যাংকিং সেক্টরে কাজ করতেছি, তো এটা নিয়ে আপনাদেরকে ভালো একটা প্রফেশনালি একটা নলেজ দিতে পারবো প্র্যাকটিক্যালি, যাতে আপনারা কোর্সটা শেষ করে ফিল্ডে নেমে ভালো একটা জায়গায় যেতে পারেন আর কি। ওকে ভাইয়া, কারো কোশ্চেন থাকলে করতে পারেন ভাই। একটা ফর্ম দিয়েছে, ফর্মটা ফিল আপ করেন জাস্ট অ্যাটেন্ডেন্সের জন্য, যে আপনারা জয়েন করছিলেন। আচ্ছা, একটু ওকে, কারো কোশ্চেন থাকলে করতে পারেন ভাইয়া। মিরাজুল ভাই, কোনো কোশ্চেন আছে? নিবরণ মন্দি ভাইয়া, কোন কোশ্চেন আছে ভাইয়া? নিবারণ মন্ডি ভাই কোশ্চেন করলো না একটু আগে? হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছেন? নিবরণ নন্দী ভাইয়া, শুনতে পাচ্ছেন আমাকে? হুম। আমি আপনার কোশ্চেনটা মনে হয় মানে মিস করে ফেলছি ভাই, কাইন্ডলি কোশ্চেনটা আবার করবেন। ও পেমেন্টটা কেমন, কত আছে কোর্স ফি?
আমাদের অফার চলতেছে 3999 টাকা, 4000 টাকা কোর্স ফি আমাদের। আচ্ছা 4000 টাকা। আমাদের ক্লাস শুরু হবে নভেম্বরের 1 তারিখ, ডিসেম্বরের 1 তারিখে, সরি ডিসেম্বরের 1 তারিখে। আচ্ছা আচ্ছা ঠিক আচ্ছা আছে। তো আপনাদের কি ফিজিক্যাল কোনো প্রতিষ্ঠান আছে নাকি হ্যাঁ হ্যাঁ, আমরা অনলাইন? চাইলে মোহাম্মদপুর মোহাম্মদী লিমিটেড এখানে চলে আসতে পারেন, আমাদের ফিজিক্যালি চলে আসতে পারেন এখানে। এখন বিষয়টা হচ্ছে ভাই, আসলে আমরা একটা ইউনিভার্সিটি থেকে ইন্টার্নশিপ করার জন্য একটা কোর্স করতে যাচ্ছি, ঠিক আছে? এখন স্টুডেন্টদের জন্য কোনো ডিসকাউন্ট বা কোনো কিছু কি পসিবল? ডিসকাউন্ট আমরা দিলাম ভাই, বুঝতে পারছেন। তারপরেও যদি আপনার কোশ্চেন আমরা যেটা বললেন আর কি, আসলে আমাদের আপনি কি করেন, ফর্মটা ফিল আপ করে দেখেন, রাখেন, আমরা বা আমার সাথে যোগাযোগ করেন, যদি আমরা কথা বলে দেখতে পারি যে আপনার জন্য স্পেশাল ভাবে আরো কিছু ডিসকাউন্ট করা যায় কিনা। বাট আমরা অলরেডি ডিসকাউন্ট করে ফেলছি আর কি, বুঝতে পারছেন। আপনাদের অফলাইন বেসও আছে তাহলে, না? অফলাইন ব্যাচ আছে, বাট সবাই অনলাইনে করতে চায়, অনলাইনটা বেশি চলে আমাদের, অনলাইনে বেশি অনলাইন বেশি। ক্লাস চলে আর কি। কারণ সবাই ফিজিক্যালি কেউ হ্যাসেল নিতে চায় না, বুঝতে পারছেন, সবাই অনলাইন করতে চায়। সেটা ঠিক আছে, এখন সব সাইবার সিকিউরিটি কোর্স বেশিরভাগই সবাই অনলাইনেই করে। হ্যাঁ, সবগুলো সাইবার সিকিউরিটি না, মোস্ট অফ দা কোর্স সব অনলাইনে হয়। আচ্ছা। আচ্ছা ভাই, কোর্স মডিউলটা একটু শেয়ার করে দিলে বেটার হতো আর কি। হ্যাঁ, আপনি মানে আমি একটু শেয়ার করি হ্যাঁ। একটু দাঁড়ান। একটু ওয়েট করি, আমি একটু পোর্টফোলিও শেয়ার করে দিচ্ছি আপনাদেরকে। ওকে, আমরা যেটা করব, প্রথমে আমরা একটা থিওরিক্যাল একটা ক্লাস নিব, যেটা পুরো সাইবার সিকিউরিটির পুরো জিনিসটা নিয়ে একটা ওভারভিউ দিব। তো এরপরে আমরা নেটওয়ার্কিং একটা ক্লাস নিব, কারণ নেটওয়ার্কিং অনেকের নলেজ থাকে না, অনেকে বেসিক নলেজ থাকে বা মোটেও থাকে না। তো বাট যেটা হলো, সাইবার সিকিউরিটি কাজ করতে গেলে আসলে নেটওয়ার্কিং একটা নলেজ দরকার হয়। তো এই জন্য আপনাদেরও চিন্তা করে আসলে নেটওয়ার্কিং একটা ক্লাস রাখা হয়েছে। এরপরে যেটা হলো ভার্চুয়ালাইজেশন নিয়ে একটা ক্লাস থাকবে, কারণ আমরা যেহেতু সাইবার সিকিউরিটি প্র্যাকটিস করব, তো আমাদের ল্যাব সেট আপ করতে হবে, যেখানে সার্ভার থাকবে, অ্যাপ্লিকেশন থাকবে, খালি লিনাক্স থাকবে, মোবাইল অ্যাপ্লিকেশন টেস্টিং এর জন্য মোবাইল এক্সার থাকবে, আরো অনেক ধরনের জিনিস প্রয়োজন, সেগুলো ল্যাবে সেট আপ করতে হবে। ল্যাবে সেট আপ করতে গেলে তো ভার্চুয়ালাইজেশন করতে হবে। তো এই জন্য আমরা ভার্চুয়ালাইজেশন করে একটা ল্যাব সেট আপ করবো। আচ্ছা, তারপরে আমরা লিনাক্স সম্পর্কে আমরা একটা ক্লাস নিব, কারণ লিনাক্সের অনেকে কমান্ডগুলো জানে না, বা অনেকে বেসিক ধরনের কমান্ড জানে। তো আমাদের সাইবার সিকিউরিটিতে যে এথিক্যাল হ্যাকিং এ কাজ করতে গেলে যে ধরনের যতটুকু আমাদের লিনাক্সের কমান্ড জানতে হবে বা কাজ জানতে হবে, সেগুলো আমরা একটু ওয়েলকাম করে দেবো এখানে। এরপরে যেটা হলো, আমরা ইনফরমেশন গ্যাদারিং বা ফুড পেইন্টিং যে জিনিসগুলো আছে, এগুলো আমরা দেখাবো। কারণ ইথিক্যাল হ্যাকিং এর যে প্রথম ধাপ যেটা, সেটা হলো আপনার ইনফরমেশন গ্যাদারিং বা ফুড পেইন্টিং। তো এই জিনিসটা আমরা ক্লাস দেখাবো। তো ভালনারেবল অ্যাসেসমেন্ট থাকবে, আমরা বিভিন্ন ধরনের সার্ভারে হোক, নেটওয়ার্কিং ডিভাইস হোক, অথবা ওয়েব অ্যাপ্লিকেশন, মোবাইল অ্যাপ্লিকেশনে ভালনারেবিলিটিগুলো কিভাবে টেস্ট করতে হয়, কিভাবে রিপোর্ট অ্যানালাইসিস করতে হয়, সেগুলো আমরা দেখবো আর কি। এখানে নেসাস থাকবে, অ্যাকুনেটিক্স থাকবে, বা আপসুইট থাকবে, এই ধরনের হাই টপ লেভেলের যে টুলসগুলো আছে, এগুলো দিয়ে আমরা ভালনারেবিলিটিগুলো আমরা অ্যানালাইসিস করবো বা টেস্ট করবো। তো এর ফলে কি হবে, একটা প্রফেশনাল রিপোর্ট কিভাবে তৈরি করতে হয়, একটা প্রফেশনাল রিপোর্ট কিভাবে তৈরি করতে হয়, সেই রিপোর্টের সম্পর্কে আমরা জানবো। একটা প্রফেশনাল রিপোর্ট কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা শিখবো, কারণ আমি প্রথমেই বলছিলাম যে প্রফেশনাল রিপোর্ট ছাড়া তো আমরা আসলে ক্লায়েন্টকে সাবমিট করতে পারবো না। প্রফেশনাল রিপোর্ট ছাড়া ক্লায়েন্টকে আমরা সাবমিট করতে পারবো না। তো আমার কাজ কেউ দেখবে না, ক্লায়েন্ট কিন্তু আমার কাজ দেখবে না, আমার রিপোর্ট দেখবে। এই জন্য কিভাবে প্রফেশনাল রিপোর্ট তৈরি করতে হয় সেটা আমরা দেখবো, শিখবো আর কি। তো ওয়েব অ্যাপ্লিকেশনে কাজ করতে গেলে ওয়েব অ্যাপ্লিকেশনের যে জিনিসগুলো আছে, কনসেপ্টগুলো আছে, তো এই জিনিসগুলো আমরা একটা ক্লাসে দেখবো। পাশাপাশি আমরা ডিরেক্টরি ট্রাভার্সাল অ্যাটাক বলেন, তারপর আমরা নিট্টো অ্যাটাক যেগুলো আছে, এই জিনিসগুলো অ্যাক্টিভ স্ক্যান, প্যাসিভ স্ক্যান, এই জিনিসগুলো আমরা দেখবো। সেটা বার্বসোড ইউজ করবো, ইনমাপ ইউজ করবো, নিট্টো ইউজ করবো, এগুলো ইউজ করে আমরা, এবং পাশাপাশি ডিরেক্টরি ট্রাভার্সাল অ্যাটাকও আমরা দেখবো। আচ্ছা, তারপর যেটা হলো আমরা ব্রুট ফোর্স অ্যাটাক করবো। আমরা একটা
অ্যাকাউন্টের ইউজার আইডি পাসওয়ার্ড কিছুই জানি না, বাট আমি এটা ব্রুট ফোর্স অ্যাটাক করে সে ইউজার পাসওয়ার্ড আমি কালেক্ট করে নিয়ে আসবো আর কি। সেটা আমরা দেখবো, সেটা আমরা হাইড ইউজ করতে পারি, ইন্ট্রুডার অ্যাটাক ইউজ করতে পারি, আপসুইট ইউজ করতে পারি। এবং সেগুলো কি ইউজ করে কাজ করবো, আমরা ওয়্যারলেস তৈরি করবো। একজনের অ্যাকাউন্ট অ্যাটাক করতে গেলে তার ইনফরমেশনগুলো কালেক্ট করে সেগুলো দিয়ে আমরা ওয়্যারলেস তৈরি করে সেটা দিয়ে আমরা অ্যাটাক করে ইউজার নেম পাসওয়ার্ড আমরা বের করে নিয়ে আসবো। তো ডাটাবেস অ্যাটাক করবো, ডাটাবেস অ্যাটাক করার জন্য আমরা এসকিউএল ইনজেকশন অ্যাটাক করবো। ওকে, যেটা দিয়ে আমরা ডাটাবেসটা হ্যাক করে ডাটাবেসের মধ্যে যে ডাটাগুলো আছে সেগুলো রিট্রাইভ করে নিয়ে আসবো আর কি। এরপরে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাটাক যেটা আছে সেটা আমরা দেখবো। ডস ডিডোস অ্যাটাক যেটা আছে সেটা প্র্যাকটিক্যালি সবই প্র্যাকটিক্যালি থাকবে আর কি। তো এগুলো আমরা অ্যাটাক গ্রুপ করে দেখবো, ডস ডিডোস অ্যাটাক করে করে এবং একটা সার্ভারকে বা অ্যাপ্লিকেশনকে আমরা ডাউন করে দিব আর কি। কারণ এই অ্যাটাকগুলো ম্যাক্সিমাম টাইমে আমাদের ঘটে আমাদের সিস্টেমে বা আইটি সিস্টেমের ক্ষেত্রে বা বিভিন্ন জায়গায়। সেগুলো আমরা প্র্যাকটিক্যালি আমরা দেখবো যে কীভাবে অ্যাটাকগুলো করতে হয়। তো মেটাস্প্লয়েট ফ্রেমওয়ার্ক যেটা আমরা ইউজ করে আমরা অ্যাটাক করলাম, সেইটা একটা আমরা পুরোপুরি আইডিয়া নিব, দেখবো। এবং এখানে লাইভ হ্যাকিং যেগুলো আছে, লাইভ সার্ভার, উইন্ডোজ সার্ভার, লিনাক্স সার্ভার, এগুলো আমরা ল্যাবে সেট আপ করে আমরা অ্যাটাক করে দেখবো আসলে জিরো টু রুট পর্যন্ত আর কি। ক্রিপ্টোগ্রাফি কনসেপ্ট, ক্রিপ্টোগ্রাফি নিয়ে আমাদের ক্লাস থাকবে। এফটিপি অ্যাটাক, এইচটিটিপি অ্যাটাক, সাম্বা অ্যাটাক, এগুলো থাকবে। তারপর এসএসএস, টেলনেট, এসএমটিপি অ্যাটাকগুলো থাকবে। ক্রসার স্ক্রিপ্টিং, ফাইল আপলোডিং, ওয়েস কমান্ড এক্সিকিউশন, ফাইল ইনক্লুশন, এই জিনিসগুলো আমরা অ্যাটাক করে দেখবো, ওয়েব অ্যাপ্লিকেশন অ্যাটাকগুলো। এবং এগুলো প্রোটেক্ট থেকে কিভাবে প্রোটেক্ট করা যায় সেগুলো আমরা জানবো। মোবাইল অ্যাপ্লিকেশনের আসলে সিকিউরিটি টেস্টিংগুলো আমরা করব। ম্যান ইন দ্য মিডিল অ্যাটাক, যেটাকে ওয়ার্কশাক ইউজ করবো আমরা, বা ম্যান ইন দ্য মিডিল অ্যাটাকগুলো আমরা দেখবো প্র্যাকটিক্যালি। তারপর ডাটা সেন্টারে অনেক জিনিসগুলো আমরা জানবো, কারণ ডাটা সেন্টার যদি প্রপারলি আইডিয়া না থাকে তাহলে কিন্তু আমরা ডাটা সেন্টার নিয়ে আমরা কাজ করতে পারবো না। কারণ ডাটা সেন্টারের মধ্যে সার্ভার থাকবে, অ্যাপ্লিকেশন থাকবে, ডাটাবেস থাকবে, সব কিছু থাকবে। তো আলটিমেটলি কি হবে, ডাটা সেন্টার নিয়ে আমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। তো ম্যালওয়্যার নিয়ে আমরা ক্লাস থাকবে, ম্যালওয়্যার কিভাবে অ্যানালাইসিস করতে হয় প্র্যাকটিক্যালি আমরা দেখবো। এটা লিঙ্ক বলেন, লিঙ্কের মধ্যে কোনো ম্যালওয়্যার আছে কিনা, আর ফাইলের মধ্যে কোনো ম্যালওয়্যার আছে কিনা, এগুলো আমরা সব টেস্ট করে দেখবো আর কি। তো আইসিটি সিকিউরিটি পলিসি প্রসিডিউর যেগুলো আছে এগুলো নিয়ে আমরা ক্লাস থাকবে। ট্রাই হ্যাক মি, বাংহা, হ্যাক দ্য বক্স, ব্যান্ডিট গেম, সাইবার সিকিউরিটি গেমগুলো, এগুলো নিয়ে আমরা ক্লাস রাখবো, যে আমরা কিভাবে এগুলো প্র্যাকটিস করতে পারি, আমরা স্টাডি করতে পারি। ওকে, সাইবার সিকিউরিটি অ্যাক্ট বা সাইবার সিকিউরিটি ল যেগুলো আছে, সাইবার সিকিউরিটি সার্টিফিকেশন, জব প্লেসমেন্টের ব্যাপারে কথা বলবো। প্রজেক্ট দেওয়া হবে, সেই প্রজেক্টগুলো আপনারা সাবমিট করবেন, ঠিক আছে। এই জিনিসগুলো আর কি, এগুলো আমাদের থাকবে। পাশাপাশি যদি কারো কোনো স্পেশাল থাকে সেগুলো আমরা দেওয়ার ট্রাই করবো আর কি। ওকে। ভাই, হ্যালো। জি জি ভাইয়া বলেন না। কি ওই মডিউলটা ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দিলে, মানে হ্যাঁ, এটা আমি দেখার আমি জন্য? শেয়ার করে দিব। আপনারা আমি যে ফর্মটা ফিল আপ দিছিলাম, ফর্মটা একটু কাইন্ডলি আপনারা একটু করবেন আর কি। কার কোনো কোশ্চেন আছে কিনা একটু আর আর কাইন্ডলি করবেন। এটা কোয়েশ্চেন ভাই, এই যে সাইবার 71 নামের যে একটা প্রতিষ্ঠান আছে, ওরা ওরা কোর্স করাচ্ছে, অনেকগুলো টাকা নিচ্ছে, প্রায় 14,000 টাকার মতো নিচ্ছে। কিন্তু ওরা আবার আরেকটা আরেকটা জিনিস বলছে যে টুলস প্রোভাইড করবে।